হাই, প্রত্যেককে ওয়েলকাম এসজি স্যার কম্পিটিটিভ ক্লাসে। এবং আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে এসজিএসসিসি আয়োজিত আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে 2020, একদম পরিষ্কার দেখা যাচ্ছে 2020 ইউপিএসসি পেপার 2 ম্যাথ পার্ট সলভ। অর্থাৎ ইউপিএসসি 2020-তে যে পরীক্ষা হয়ে গেল তার যে ম্যাথামেটিক্স পার্টটা রয়েছে সেই ম্যাথামেটিক্স পার্টে সলভ করব। সিজিএল, বিসিএস, এনটিপিসি তুমি যাই বলো না কেন একই রকম প্রশ্ন ইউপিএসসিতেও আসে। তো আমরা চেষ্টা করব সেই পেপারটাকে সলভ করার। ইউপিএসসি অর্থাৎ আমরা ভারতবর্ষের টপ পরীক্ষা যেটা, সেই পরীক্ষাকে কাজ করব আজকে অঙ্কের মধ্যে দিয়ে। এবং এই সলভটা তৈরি করেছেন আমি এসজি স্যার এবং চন্দন পোদ্দার সাহেব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2018 ব্যাচ। তো চন্দন পোদ্দার এবং আমার তৈরি করা সলভ, পরপর কোশ্চেন আসবে, সলভ করব। ইউপিএসসি 2020 পেপার 2 ম্যাথ পার্ট, শুধুমাত্র ম্যাথ পার্টটা আমরা সলভ করব। আমরা আদার্স কোনো পার্টে আমরা হাত দেবো না, আমরা শুধুমাত্র ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করব। এবার যে এক্সাম 4/10/2020-তে গোটা ভারতবর্ষ ব্যাপী হয়েছে, তারই পেপার 2-তে ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের ক্লাসে। দেখো আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্ক কি বলছে, দেখো যে হাউ মেনি ইন্টিজার্স আর দেয়ার বিটুইন 1 to 100 হুইচ হ্যাভ 4 as digit but not divisible by 4। তার মানে এরকম কতগুলি সংখ্যা আছে 1 থেকে 100-র মধ্যে যেখানে 4 একটা ডিজিট হিসেবে আছে, বাট বাট সেটা 4 দিয়ে ভাগ যাবে না। চলো সেটা দিয়ে শুরু করি। দেখো 4 ডিজিট হিসেবে কোথায় কোথায় আছে দেখো, সেগুলো আগে লিখি। 4-এ আছে, 14-তে আছে, 24-এ আছে, 34-এ আছে, 44-এ আছে, 54-তে আছে, 64-তে আছে, 74-এ আছে, 84-তে আছে, 94-এ আছে। এগুলো আছে, যেটা 1 থেকে 100-এর মধ্যে 4 পড়ছে। আর 4 কোথায় আছে? 40-এ আছে, 41-এ আছে, 42-এ আছে, 43-এ আছে, 44-এ আছে, 45-এ আছে, 46-এ আছে, 47-এ আছে, 48-এ আছে, 49-এ আছে। এতগুলো আছে, কিন্তু এটার মধ্যে বলেছে নট ডিভিজিবল বাই 4, কিন্তু সেটা 4 দিয়ে ভাগ যাবে না। এমন সংখ্যা নিতে হবে যেগুলো 4 দিয়ে ভাগ যাবে না। তো দেখো 4 যেহেতু 4 দিয়ে ভাগ যায় তাই এটা বাদ। 14-তে অসুবিধা নেই। 24 দেখো 4 দিয়ে ভাগ যায়, 34 ঠিক আছে। 44 দেখো 4 দিয়ে ভাগ যায়, হবে না। 54 ঠিক আছে। 64 দেখো 4 দিয়ে ভাগ যায়, বাতিল। 84 দেখো 4 দিয়ে ভাগ যায়, বাতিল। 40 দেখো 4 দিয়ে ভাগ যায়, বাতিল। আবার দেখো 44-এ গিয়ে আসবে যেটা 4 দিয়ে ভাগ যায়, বাতিল। আর আছে কোথায়? 48-এর সাথে যেটা 4 দিয়ে ভাগ যায়, বাতিল। তাহলে থাকলো কি কি পড়ে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে 12খানা এমন সংখ্যা আছে যেগুলো কিন্তু তোমার 4 দিয়ে ভাগ যাবে না, বা 4 কোনো না কোনো ডিজিটে আছে। তো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কি হবে? আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কি হবে? অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এবার বলছে দ্য এভারেজ এজ অফ, দাঁড়াও রেকর্ডিং হচ্ছে, তো রেকর্ডিং হচ্ছে, সাউন্ড আসছে। বলছে দ্য এভারেজ এজ অফ এ টিচার অ্যান্ড 3 স্টুডেন্ট ইজ 20 ইয়ার্স। তার মানে কি, 3টে স্টুডেন্ট আছে আর টিচার আছে যাদের এভারেজ এজ হচ্ছে 20 বছর। বেশ, ইফ অল 3 স্টুডেন্টস আর অফ দ্য সেম এজ, প্রত্যেকটা স্টুডেন্টস এর বয়স হচ্ছে সেম, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ দ্য টিচার অ্যান্ড ইচ স্টুডেন্ট ইজ 20 ইয়ার্স, প্রতিটা স্টুডেন্টের সাথে টিচারের যে গ্যাপ সেটা হচ্ছে 20 বছরের, দেন হোয়াট ইজ দ্য এজ অফ টিচার, তাহলে টিচারের বয়স কত? খুব সিম্পল একটা ক্যালকুলেশন। আমরা এভারেজের অঙ্ক, আগেটা ছিল কি নাম্বার সিস্টেমের অঙ্ক, এবার হলো এভারেজের অঙ্ক। দেখো দেখো ডিটেলস যদি এক্সপ্লেনেশন করি, তাহলে
কি করে বোঝাই তোমাকে? দেখো 20 বছর হচ্ছে, 20 বছর হচ্ছে কাদের বয়স? কাদের বয়স 20 বছর? কি স্টুডেন্ট টিচারের এভারেজ বয়স। ক্লিয়ার? এবার এই যে এভারেজ বয়স, এইখানে 4 জন রয়েছে। কজন রয়েছে? 4 জন রয়েছে। তাহলে টোটাল বয়স তাহলে কত হওয়া উচিত? টোটাল বয়স হওয়া উচিত কত? 80। এইবার তিনটে এই 80 দুটো পার্টে এমন ভাবে ভাগ করেছে বাবাকে যে একটা পার্টে আছে টিচার আছে আর 3টে পার্টে আছে স্টুডেন্ট। ক্লিয়ার? তার মানে টিচারের বয়সটা বা স্টুডেন্টের বয়সের থেকে 15-20 বছর কম। যদি আমি টিচারের বয়স দেখো 25 নিই, সেটা কোনোদিন কি পসিবল? কারণ পসিবল নয়। কারণ টিচার যদি 25 হয় তাহলে স্টুডেন্টের বয়স হয়ে যায় 5, তাই তো? তাহলে 25 প্লাস 3-5-15, যেটা কিন্তু কখনোই 80-কে ডিনোট করে না, তাহলে এটা হতে পারে না। তারপর দেখো 30 বছর, 30 বছর যদি হয় টিচারের বয়স, তাহলে স্টুডেন্টের বয়স কত হবে? 10, তাই তো? এক একজন স্টুডেন্টের 10 হলে 3জন স্টুডেন্টের হবে 30, এবং যেটাও কিন্তু 80 হবে না, তাহলে এটাও বাতিল। 35 আছে, টিচারের বয়স হচ্ছে 35, তাহলে স্টুডেন্টের বয়স কত? 3-15 45। কেন? কারণ টিচারের বয়সের থেকে স্টুডেন্টের বয়স 20 বছর কম, তাহলে 35 যদি একটা বয়স হয় টিচারের, তাহলে স্টুডেন্টের কত হবে? 35 মাইনাস 20 মানে 15। এক একজনের 15 মানে 3জনের কত হবে? 45। ক্লিয়ার? এবং 35 আর 45 যোগ করলে কত হচ্ছে? 80। এটা হচ্ছে। তাহলে আমার আর কি অপশন নেওয়ার কোনো দরকার আছে? অপশন নেই। তার মানে টিচারের যাবে 35 আর এদের যাবে 15 ইন্টু 3 করে। ক্লিয়ার? সুতরাং টিচারের বয়স আমার কত হবে? 35 ইয়ার্স। নেক্সট কোশ্চেন। কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন। বলছে এ পার্সন বট এ কার এন্ড সোল্ড ইট ফর রুপিস 3 লাখ। এটা কোথাও কোশ্চেন? প্রফিট লসের কোশ্চেন। তাহলে প্রফিট লস থেকে কোশ্চেন এসেছে। একটা কার কিনেছে এবং বিক্রি করে দিয়েছে 3 লাখ টাকায়। ইফ হি ইনকার্ড এ লস অফ 20%, যদি সে 20% মানে সোল্ড করার সময় যদি 20% লস করে থাকে, দেন হাউ মাচ ডিড হি স্পেন্ড টু বাই দ্য কার? কস্ট প্রাইস কত ছিল? ক্লিয়ার? 20% লস, তবে সব অঙ্ক সব আমরা সব ক্লাসে করিয়ে দিয়েছি। সব অঙ্ক, প্রতিটা অঙ্কই মনে হয় মোটামুটি অন্তত 35টা অঙ্কের মধ্যে অন্তত দেখবে 25 থেকে 26টা অঙ্ক আমাদের ক্লাসে সব করিয়ে দেওয়া হচ্ছে। শুধু সংখ্যা চেঞ্জ করে দিয়েছি, কিচ্ছু আসেনি। তো 20% কে ভাঙলে কি হয়ে যাচ্ছে? 20% কে ভাঙলে হয়ে যাচ্ছে 1/5। আমরা প্রত্যেকে শিখেছি যে পার্সেন্টেজ থেকে রেশিওতে কনভার্সন। বেশ, তার মানে 5 টাকা যদি একটা জিনিসের দাম হয়, তাহলে 1 টাকা কি হবে? 20% কি বলেছে? লস। লস হবে 1 টাকা। তাহলে 5 টাকা দিয়ে একটা জিনিস কিনে 1 টাকা যদি লস করে কোনো একটা লোক, তাহলে বলো সেলিং প্রাইস কত হবে? 5 টাকা দিয়ে কিনে 1 টাকা লসে বিক্রি করেছে, তাহলে তার সেলিং প্রাইস হবে 4 টাকা। বলো কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। তাহলে 5 টাকা দিয়ে কিনে 1 টাকা কমে বিক্রি করছে, তার মানে সেলিং প্রাইস করছে 4 টাকা। দেখো আমরা যেটা বলছি সেলিং প্রাইস 4 টাকা, সেটাই দেখো বইয়ে বলে দিয়েছে কত? 3 লাখ টাকা, তাই তো? তো 4 মানে কি? 1 2 3 4 5 হলো 3 লাখ। তাহলে 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 কি কোশ্চেন আছে? স্পেন্ড টু বাই দ্য কার, মানে সিপি কত? সিপি বা কস্ট প্রাইস কত? তো কস্ট প্রাইস কত আছে আমার? 5। তাহলে 5 মানে কত? 4 মানে যদি 3 লাখ হয়, তো 5 মানে কত? তো আমরা দেখেই বুঝতে পারছি এটা মোটামুটি কত গুণ আছে? 75,000 গুণ। তাহলে এটাও কত গুণ হবে? 75,000 গুণ। তাহলে কত হবে? 3,75,000। ইউপিএসসি অ্যাসপিরেন্ট যদি এটা বুঝতে না পারে যে 4 থেকে 300 গেলে 75 গুণ হয়, তাহলে তার পরীক্ষা না দেওয়া উচিত। চলো অপশন ডি 3,75,000। চলো পরের কোশ্চেন। 4 কি বলছে? ইফ ইউ হ্যাভ টু স্ট্রেট স্টিকস অফ লেন্থ 7.5 ফিট অ্যান্ড 3.25 ফিট, হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ ইউ ক্যান মেজার? মিনিমাম লেন্থ কত হবে যেটা তুমি মেজার করতে পারবে? ঠান্ডা মাথায় দেখবে। ধরো এইটা একটা 7.5 ফিটের, এটা একটা 7.5 ফিটের স্টিক। এইবার বলছে এইটা একটা ধরো 3.25 ফিটের একটা স্টিক হলো। এবার বলছে এইটা দিয়ে মিনিমাম কত লেন্থ তুমি মাপতে পারবে? দুটো স্টিক আছে, তুমি ফোল্ড করে 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 বাড়াতে পারো। মানে এই স্টিক দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিলে 3.25, আবার এই স্টিকটা এখানে 3.25 আবার একটা স্টিকটা লাগিয়ে দিলে, ওই স্টিকটাই তুমি এখানে একটা দাগ দিয়ে দিলে, দাগ দিয়ে ওখান থেকে আবার স্টিকটাকে এনে রিপ্লেস করে দিলে, রিপ্লেস করলে এখানে,
তাহলে দেখো তোমার কত ফিট হয়ে গেল, 6.5 ফিট। তো এইটুকু 6.5 ফিট, এইটুকু কত, 1 ফিট। তো যারা ভাববে এখানে 1 ফিট, তারা কিন্তু রং অ্যান্সার করছে, এটা কিন্তু হবে না। তার কারণ কি, মোটামুটি দেখো এইটাকে 7 আর 3 মোটামুটি 21-এর কাছাকাছি গেলে আমার এক্সপিরিয়েন্স বলছে এটা কম হওয়া উচিত। তো আমি যদি মোটামুটি 7.5 ফিটের এটাকে যদি 3বার ফোল্ড করাই, মানে এটা 7.5, ভালো করে বুঝবে। তারপরে এইটা এখানে দাগ দিয়ে এখান থেকে আবার একটা 7.5 ফিট, ওইটাকে আবার 7.5 ফিট নিলাম, দাগ দিয়ে এই লাইনটাকে আবার 7.5 ফিটে এগিয়ে গেলাম, এরকম করে 3বার এগিয়ে গেলাম। তার মানে টোটাল এগিয়ে গেলাম কত, 3 × 7 = 21, 22.5, এত ফিট এগিয়ে গেলাম। আর 7টাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3টাকে আমি 7 দিয়ে গুণ করব, তাহলে কাছাকাছি আসা উচিত। তা এটা ধরো 3.258 ফিট, এরকম করে 7বার নিলাম, পরপর করে জোড়া লাগিয়ে 7বার করলাম, ক্লিয়ার? তাহলে দেখো 3.25 ফিটেরটা যদি আমি 7বার করি, তাহলে দেখো 3 × 7 = 21, 0.25 × 7 মানে 22.75। তার মানে ওইটা আসছিল কত, 22.5, এটা আসছে 22.75। তাহলে এই করতে করতে দেখো, মানে এইটা আসছিল 22.5, এইটুকু আসছিল, টোটাল আসছিল 22.5, আর এই টোটাল আসছে 22.75। দেখো তাহলে তো আমি এই দুটো স্টিককে যদি পাশাপাশি রাখি, তাহলে তো আমি এই অঞ্চলটারও মাপ নিতে পারবো, আমি তো এই অঞ্চলটারও মাপ নিতে পারবো, এবং যেটা কত হবে, 0.25 ফিট। তো এখান থেকে কিন্তু আমার অ্যান্সার হবে অপশন বি, 0.25 ফিট। তার মানে সব থেকে কম 0.25 ফিট মাপা যাবে। অনেকে ভাবতে পারো যেটা 1 ফিট মাপা যাবে, 1 ফিট মাপা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু তার থেকেও কি ছোট মাপা যাবে? যেহেতু বলেছে মিনিমাম লেন্থ কত মাপা যাবে, তো মিনিমাম লেন্থ তো এর থেকেও মিনিমাম লেন্থ 0.25 তো ভাবতে পারছি। তো এটা একটা বেসিক কমন সেন্স থাকা দরকার, যে এখানে 0.50, এখানে 0.25, এই 7 আর 3 এলসিএম করে কোথাও না কোথাও এসে মিলবেই। তাহলে 0.25 এর যে ডিফারেন্স, সেইটুকু বার করলেই আমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সুতরাং আমি কোনো লেনদেন করবো না পরীক্ষার হলে, জাস্ট 0.5 আর 0.25 এর ডিফারেন্স বসিয়ে দেবো। তার কারণ 7 আর 3 কোথাও না কোথাও কি এলসিএম করলে মিলে যাবে, ক্লিয়ার? তো এটা আমাদের মত অনুযায়ী 0.25 ফিট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। বলতে দেখো, one page is torn from a booklet whose page are numbered in the usual manner starting from the first page as one। অর্থাৎ এই ধরো তোমরা ধরো যে কোনো পরীক্ষা যখন দাও, তখন তোমরা কি পাও, কোশ্চেন বুকলেট পাও অফলাইন পরীক্ষার ক্ষেত্রে, এরকম 1, 2, 3, 4 করে লেখা আছে। বা বইয়ের পাতা থেকেও তুমি ধরতে পারো, যে প্রথম পাতাটা 1, এই যে পাতাটা ধরো, সাপোজ আমি কি করে বোঝাই, আচ্ছা ধরো পাতাও তো নেই আমার কাছে, খাতা নেই, যাই হোক আমি ধরলাম এই জিনিসটা, ধরো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, এইটা ধরো 1 নম্বর পাতা, এবং এইটার যে উল্টো দিকের পাতাটা আছে, এটা কি নম্বর পাতা হবে, 2 নম্বর পাতা হবে। তার মানে এই 1, 2 মানে পাতা যখন আমি ছিঁড়বো, যখন আমি কোনো পাতাটাকে টর্ন করবো বা ছিঁড়ে নিয়ে আসবো, তখন কিন্তু আমি কোন পাতা ছিঁড়ে নিয়ে এলাম, 1 এবং 2 দুটো পাতা একসাথে ছিঁড়লাম, ক্লিয়ার? তারপরে পাতা আবার 3, উল্টো দিকে 4, তারপরে 5, উল্টো দিকে 6, এরকম করে যাচ্ছে, বেশ। এইবার সাম অফ দ্য নাম্বারস অফ রিমেইনিং পেজ, বা মাঝখান থেকে কোনো একটা পাতা আমি এরকম ছিঁড়ে নিয়েছি, বাকি যে রিমেইনিং পেজের ওই নাম্বার যেগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, এই রিমেইনিং পেজের নাম্বার হচ্ছে 195 বা 195। দ্য টর্ন পেজ কন্টেন্টস হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস, কোন নাম্বারটা আমার ছিঁড়ে নেওয়া হয়েছে, টর্ন করা হয়েছে, সেটা আমার দেখতে হবে। তো দেখো এটা আমি কি করে বুঝাই তোমাকে, এখানে একটু এক্সপিরিয়েন্স গ্যাদারিং করতে হবে, এই জায়গাটা একটু এক্সপিরিয়েন্স গ্যাদারিং করতে হবে। দেখো 195 এর কাছাকাছি মোটামুটি একটা এপি সিরিজ তুমি বার করতে পারো। দেখো 1 যোগ 2 আছে, তারপর ধরো 3 যোগ 4, মানে এইটা হলো একটা পাতা, তারপর এটা একটা পাতা, তারপর ধরো 5 + 6, এইটা ধরো একটা পাতা, এরকম করতে যাচ্ছে। তো মাঝখান থেকে তুমি কোনো একটা পাতা তুমি ছিঁড়ে নিয়েছো, তাহলে দেখো বাকিগুলো যোগ করে 195। তো তুমি যদি খুব ডিটেলস খেয়াল করো, যে এটা আমরা এপি সিরিজের ক্ষেত্রে অনেকবার পড়িয়েছি, যে মোটামুটি তুমি একটা রাফ হিসাব করো যে 1 থেকে 20 পর্যন্ত যোগফল কত পাতা। তাহলে তোমার মনে হতে পারে, স্যার আপনি 1 থেকে 20 পর্যন্ত কেন নিলেন, এটা একটা বড় প্রশ্ন হতে পারে যে স্যার হোয়াই। তার কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত যোগ করলে মোটামুটি 200-র আশেপাশে থাকবে।
টন করে নেওয়া হয়েছে মানে 195 থেকে আরো কিছু সংখ্যা যোগ করতে হবে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে 1 থেকে 20 পর্যন্ত দেখে নেওয়া যেতে পারে, টেস্ট করা যেতে পারে, যদি হলো তো হলো, না হলে আমরা অন্য অপশন নিয়ে টেস্ট করব বা অন্য কোনো উপায়ে টেস্ট করব। তো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা তো জানি যে 20/2 আর 20 + 1 21, এগুলো আমরা জানি, এগুলো নতুন করে আমি বলছি না। তো কাটাকুটি করলে কত হচ্ছে 210। আসলে আমি মাথায় করছিলাম যে মোটামুটি 1 থেকে 20 কত হতে পারে, 1 থেকে 20 কত, 1 থেকে 21 কত হতে পারে, এরকম একটা ব্যাপার। তো দেখো 210 আর এখানে আছে মানে 195, তাহলে মোটামুটি 210 থেকে যদি 195 যায়, মোটামুটি কি ডিফারেন্সে আছে? 15 ডিফারেন্সে আছে। এই 15 ডিফারেন্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ 15? 15 ডিফারেন্স মানে যে পাতাটা ছিঁড়ে নেওয়া হয়েছে, সেই পাতার দুটো যোগফল 15। মানে ধরো এই পাতা যে নাম্বারিং করা আছে সেই নাম্বারগুলো যোগফল 15। তো দেখো 5 আর 6 11 তো হতে পারে না, 8 আর 15 একটা হতে পারে, 9 আর 10 19 হতে পারে না, 11 আর 12 23 হতে পারে না, 15 রাখতে হবে। তার মানে এখানে একমাত্র অপশন পসিবল কি 7 and 8। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন কি বলছে, লেট A3BC and DE2F be 4-digit number where each number represent a different digit greater than 3। দেখো তোমাদের এই অঙ্কটা আমি ব্যাচে যখন করিয়েছিলাম তখন আমি 3 ডিজিট দিয়ে করিয়েছিলাম, তো এখানে 4 ডিজিট দিয়ে আছে। ঠিক আছে? তো if the sum of number is 15902, then what is the difference between the values of A and D? A and D তে ডিফারেন্স ভ্যালু কত? দেখো এইটা আমরা অনেকভাবে করতে পারি। A3BC DE2F করতেই পারি, এবং এটা যদি যোগ করে দিই দেখো সেটা আসবে কত, 15,902। তার মানে এইটুকু পার্টের জন্য আসছে আমার কত, আসছে 2। তারপরে এইটুকু পার্টের জন্য আসছে আমার 0, এইটুকু পার্টের জন্য আসবে কত আমার 9, এবং A প্লাস D তে আসবে 15। দেখো A প্লাস D তে যদি 15 আসে, তুমি যদি খুব ভালো করে দেখো, এবং A বা D এর মান সবগুলোই গ্রেটার দ্যান 3, 3 এর থেকে বড়, তো আমার কিরকম মান আসতে পারে? দেখো 4 + 11 পসিবল নয়, 5 + 10 পসিবল নয়, কারণ A বা D এর একটা সিঙ্গেল ডিজিট ভ্যালু। ঠিক আছে? তো সবগুলোই বলে 4 ডিজিট, কোনো 5 ডিজিটে যাওয়া যাবে না। তার মানে মিনিমাম 9 + 6 যাওয়া যেতে পারে, এটা হতে পারে। অথবা কি হতে পারে, 8 + 7 যেতে পারে। আর কি সম্ভব? 8 এর সাথে 15, 6 5 5 10 সম্ভব না। তাহলে হয় আমার 9 আর 6 15 হতে পারে, বা 8 সাথে 15 হতে পারে। তো আমি যদি ডিফারেন্স করি, মানে 9 - 6 করি, তাহলে দেখো ডিফারেন্স আসছে 3, আর 8 - 7 করলে ডিফারেন্স আসছে আমার 1। তাহলে হয় অপশন 3 হবে, নয় অপশন 1 হবে। তো কোনোভাবে 2 বা 4 হওয়ার কোনো প্রবাবিলিটি নেই, 2 বা 4 হওয়ার কোনো প্রবাবিলিটি নেই। হয় আমরা 1 করব, নয় আমরা করব 3। এইবার দেখতে হবে কোনটা করব, তাই তো? এইবার বলেছে দেখো ডিফারেন্ট ডিজিট, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিজিট, এরকম কোনো ব্যাপার না যে মান এখানে বসে যাবে, যে মান এই বি সি ই, ধরো সি এ বি ই তে বসবে, সেগুলো কিন্তু এ বা ডি তে বসতে পারবে না, তাই তো? তাহলে দেখো সি আর এফ যোগ করে 2, যেগুলো এক একটার মান, সি বা এফ এর এক একটার মান 2 এর থেকে 3 এর থেকে বড়, তো কি কি প্রবাবিলিটি আসতে পারে বলো তো? এখানে 2 আসতে পারে কি করে? তো বলতে পারো স্যার 2 তো স্যার দুটো সংখ্যায় যদি 3 এর থেকে বড় হয়, যোগ করে কোনোদিন 2 আসতেই পারে না। কোনোদিন আসতে পারে? কোনোদিন আসতে পারে না। বদলে কি করা যেতে পারে? বদলে এমন কিছু সংখ্যা নিতে পারে যেখানে 12 আসবে, যে 12 লাস্ট ডিজিট হচ্ছে 2। তো 12 কিভাবে আসতে পারে? 6 আসতে পারে, 5 7 আসতে পারে, 8 4 আসতে পারে, 9 3 আর বলা যাবে না, যেহেতু 9 এর থেকে বড়, মানে 3 এর থেকে বড়। বা 6 হতে পারে না। কেন হতে পারে না বাবা? 6 আর 6 কোনোদিন হতে পারে না। তার কারণ বলেই দিয়েছে দেখো, যে প্রতিটা ডিফারেন্ট ডিজিট হবে আর গ্রেটার দেন হবে 3 এর থেকে বড় হবে। তার মানে 8 আর 4 হতে পারে, অথবা 5 আর 7 হতে পারে। বেশ, এইবার এইখানে একটা সমস্যা কি দেখো, এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না যে 8 বা 4 যদি নিই, 8 যদি এখানে নিয়ে নিই, তাহলে আমি এখানে এটা নিতে পারবো না। আবার যদি 7ও নিয়ে নিই এখানে, তাহলেও দেখো আমি এটা নিতে পারবো না। তার মানে 8 বা 7 কিছু না কিছু তো হবে, হয় 8 4 থেকে আমি 8 হবে, অথবা 5 আর 7 থেকে 7 হবে, কিছু না কিছু 8 বা 7 কোনো না কোনো জায়গাতে কাজ করবেই। তার মানে 8 বা 7 এর কোনো মান পসিবল নয়।
তার মানে এই মানটাও পসিবল নয়, তার মানে 9 মাইনাস 6 3 এটাই হবে। বাকি আমি কোনটায় কত মান দেখার কোনো প্রয়োজন নেই। তার মানে 3ও হবে না, আমাদের অ্যান্সার কত হবে, সরি সরি সরি, আমার 1ও হবে না, আমার অ্যান্সার কত হবে 3। ক্লিয়ার? তার মানে এখানে শুধুমাত্র পসিবল কি 9 মাইনাস 6, তার মানে এর মান 9 আর ডি এর মান 6, এইটাই একমাত্র পসিবল, আর কোনো পসিবল নয়। ক্লিয়ার? 9 মাইনাস 6 3। এই দেখো এইভাবে কিন্তু আমরা পসিবিলিটি দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলোকে কিন্তু সাজাতে পারবো, অর্থাৎ কনসেপচুয়াল। পুরোটাই আমরা করবো কিন্তু কনসেপচুয়াল, কোনো ওভারলুকিং করবো না, পুরোটা করবো কনসেপচুয়াল। চলো পরের কোশ্চেন যাই। বলছে দেখো কনসিডার দ্য ফলোইং ডাটা। কিরকম ফলোইং ডাটা? গার্লস আছে এভারেজ মার্কস ইন ইংলিশ 9টা, বয়েজ আছে 8টা, ওভারঅল এভারেজ মার্কস কত 8.8। আবার গার্লস যদি হয় 8টা, বয়েজ যদি হয় 7টা, তাহলে ওভারঅল মার্কস কত হবে 3টিতে। তাহলে দেখো খুব সহজ জিনিস। দেখো তোমরা অনেকেই বুঝতে পারছো যে এই গ্যাপ তো আমার একই আছে, তাহলে এখানেও গ্যাপ একা আছে, আমি হুড় হুড় করে অ্যান্সার বসিয়ে দিতে পারবো 7.8। এটা 8.8, এটা 7.8, এটা করতেই পারি। এটা তুমি দেখেই বোঝা যাচ্ছে এগুলো নতুন কিছু না। যদি তুমি ডিটেলস এক্সপ্লেনেশন চাও, যদি বুঝতে না পারো, তুমি এরকম করতে পারো। দেখো এটা ফর দ্য পারপাস অফ ইংলিশ 9 আর 8 যদি আমার হয় বয়েজ অ্যান্ড গার্লস, এবং এভারেজ যদি হয় 8.8, দেখো তুমি যদি কি বলে ঠিক অ্যালিগেশন যদি করো, তাহলে তো দেখো তোমার পরিষ্কার বেরিয়ে আসবে 8 থেকে 8.8 মানে 0.8, 9 থেকে 8.8 মানে 0.2। তো আমার রেশিও কিন্তু চলে আসবে 4:1। তার মানে 9টা করে গার্লসের এগেনস্টে আমার 1টা করে বয় আছে। এই একটা বেসিক ক্যালকুলেশন, এটা দেখো দেখেই বোঝা যাচ্ছে 9 থেকে 8 যাচ্ছে মানে, আর 9 থেকে 8.8 যাচ্ছে মানে 9 এর খুব কাছাকাছি আছে, মানে 9 এর দিকে পাল্লা ভারী, 9 এর দিকে পাল্লা ভারী রাদার দ্যান 8। এটা একটা বেসিক কনফিউশন, একটা বেসিক ক্যালকুলেশন, এটা বোঝা উচিত। তো একইভাবে তুমি যদি 8 7 আর এটাকে যদি 4:1 রাখো, তাহলে দেখো এইদিকে বেসিক ক্যালকুলেশন মানে এইখানে যে ডিফারেন্সটা, যে একের যে ডিফারেন্স, সেটা কি অনুপাতে ভেঙে যাবে 4:1 অনুপাতে ভেঙে যাবে। সেটা একমাত্র কোথায় পসিবল? সেটা একমাত্র পসিবল 7.8 এ। তার কারণ দেখো 8 থেকে 7.8 বাদ দিলে দেখো আসবে 0.2, আর 7.8 থেকে সরি 7 থেকে 7.8 থেকে 7.8 বাদ দিলে আসবে 0.2, আর 7.8 থেকে 7 বাদ দিলে দেখো আসবে 0.8, এবং এইগুলো রেশিও দেখো 4:1। এটা অটোমেটিক ভাবেই হবে। 4:1 মানে কি? 4:1 মানে 8 থেকে 7 মধ্যে 7 থেকে শুরু করে 4 ঘর এগিয়ে আসবে 8 দিকে, 0.2 করে, মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ এগিয়ে আসবে। তো আমাদের এক্ষেত্রে অ্যান্সার কি হবে 7.8। এটা হলো আমাদের এভারেজ মার্কস। ক্লিয়ার? পরে কোশ্চেন। দাঁড়াও, পরের কোশ্চেন দেখো, বলছে হাউ মেনি জিরোস আর দেয়ার এট দ্য এন্ড অফ দ্য ফলোইং প্রোডাক্ট। এগুলো কিন্তু আমি সব করিয়ে দিয়েছিলাম তোমাদের ব্যাচে, ম্যাথ স্পেশাল বা এসডি স্যার যে ব্যাচটার মধ্যে তুমি দেখবে এগুলো সব করিয়ে দিয়েছি কি করে নাম্বার অফ জিরোস বার করতে হয়। তো চাই জন্য আমি পুরো ডিটেলস কনসেপ্টে যাচ্ছি না, আমি কিন্তু জাস্ট ওভারভিউ করে দিচ্ছি, তোমাদের প্র্যাকটিসের মতো ব্যাপারটা হয়ে যাবে। দেখো আমি কিন্তু ভাই বলেছিলাম, দেখো সব 5-এর গুণিতক আছে, তার মানে নাম্বার অফ 5 বেশি হবে। আমরা নাম্বার অফ জিরোস করবো কি করে? নাম্বার অফ 5 আর নাম্বার অফ 2 করবো। তো নাম্বার অফ 5 দেখো এখানে কিন্তু অনেক বেশি। ক্লিয়ার? দেন আমরা কোথায় ফোকাস করব? নাম্বার অফ 2 তে ফোকাস করব। কোথায় ফোকাস করব? নাম্বার অফ 2 তে। আমি তোমাদের এই অঙ্কটা আরো লেন্দি করিয়েছিলাম, মানে আরো অনেক বেশি সংখ্যা দিয়েছিলাম। ইউপিএসসি মনে করেছে এটা একটু ছোট সংখ্যা দেওয়ার প্রয়োজন আছে, তো দিয়েছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চলো দেখো 5 10-এর মধ্যে নাম্বার অফ 5 এর যে ফ্যাক্টর সেটা বেশি আসবে, মানে সব 5-এর গুণিতক, তার মানে কোথায় নাম্বার অফ ফ্যাক্টর কম আসবে? 2। তাহলে আমি কোথায় বার করবো? 2 এ। যদি ডিটেলস এক্সপ্লেনেশন করো, দেখো এটা কি করে যাবে 5:5 × 2, এটা কি করা যাবে 5 × 3, এটা কি করা যাবে 5 × 4, এই ডট 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 যদি করতে থাকো, তাহলে দেখো এই মানে কি আসবে 5 × 12। তার মানে দেখো 2 এর যে সংখ্যাগুলো সেটা 5 × 5 সামথিং যা আছে আছে ইন্টু 2 এর যে ফ্যাক্টর সেখানে দেখো 1 × 2 × 3 × 4 × ডট 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 12 পর্যন্ত আসে। এখানেও নাম্বার অফ 5 বেরোবে, এখানেও নাম্বার অফ 2 বেরোবে ফ্যাক্টর, কিন্তু আমরা ফোকাস করবো কোথায়? নাম্বার অফ 2 তে। তাহলে নাম্বার অফ 2 তে কি করবো? আমরা শিখিয়েছিলাম
2 দিয়ে ভাগ করব 6, একে 2 দিয়ে ভাগ করব 3, একে 2 দিয়ে ভাগ করব 1। তোমার মনে হয় স্যার 1 কেন? তাহলে আমি আবার করে বলছি, ম্যাথ স্পেশাল বাই এসডি স্যার যে ব্যাচ, সেই ব্যাচে তো থেকে তুমি নাম্বার সিস্টেম ক্লাস দেখে নাও, নাম্বার অফ জিরোস এর কনসেপ্ট ক্লিয়ার করেছি, এই ধরনের অঙ্ক আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে তো? কেন এটা লিখলাম? হোয়াই? তাহলে এখানে দেখো 6টা ফ্যাক্টর, এখানে আমার 3টে ফ্যাক্টর, 9টা, এখানে আমার 1টা ফ্যাক্টর। তাহলে টোটাল ফ্যাক্টর কিন্তু নাম্বার অফ জিরোসে আসবে 10টা, অর্থাৎ নাম্বার অফ 2 আসবে 10টা। নাম্বার অফ 5 স্যার করার কোনো দরকার নেই, কারণ যেটা কম থাকবে সেটাই আমার অ্যান্সার হবে। কেন হবে সেটাও বলে দিয়েছি ম্যাথ স্পেশাল ব্যাচে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার মানে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে কি? 10। চলো বলছে লেট এক্স ওয়াই জেড বি এ 3 ডিজিট নাম্বার হোয়ার x plus y plus z is a multiple of 3। মানে x plus y plus z একটা 3 এর মাল্টিপল হবে, সরি, is not a multiple of 3, মানে সেটা 3 এর মাল্টিপল হবে না, যেটা কিনা 3 এর মাল্টিপল হবে না। then xyz plus yzx plus zxy is not divisible by, এই সংখ্যাটা কি দিয়ে ডিভিজিবল হবে না। তো আমি একটা 3 ডিজিট নাম্বার ধরে নিই, যেটা যেটা তোমার কি হবে না, যেটা 3 দিয়ে মাল্টিপল হবে না। তো আমরা সাধারণত 3 ডিজিট কি ধরি? 1 2 3, তাই তো ধরি। কিন্তু বাট বলেছে কিন্তু এখানে ইজ নট ডিভিজিবল বাই, মানে নট মাল্টিপল, কিন্তু এটা তোমার মাল্টিপল অফ 3 হয়ে যাচ্ছে, কারণ 2 জায়গায় 3, 3 3 6, 6 তো মাল্টিপল হয়ে যাচ্ছে। তার মানে 123 কি ধরতে পারবো? পারবো না। তাহলে এমন একটা সংখ্যা ধরি যেটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, মানে 124 ধরি, 1 2 4। এবার দেখো, তার মানে x কে আমি 1 লিখলাম, y কে আমি লিখলাম 2 লিখলাম, z কে লিখলাম আমি 4 লিখে ফেললাম। এবার দেখো x y z মানে 1 2 4, y z x, y 2, z 4, x 1 2 4 1, z x y 4 1 2 4 1 2। যোগ যদি করে দিয়ে দেখো সব ক্ষেত্রে 4 2 6 1 7, 7 আমার সব জায়গাতেই আসবে। দেখো 4 2 6 1 7, 4 2 6 1 7, সবই 7 7 7 চলে এলো, তাই তো? এবং ডিভিজিবিলিটি চ্যাপ্টারে দেখো আমি বলে দিয়েছিলাম তোমাদের যে 3 দ্বারা রুল হবে কি? সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 3, তাই তো? যারা বলছে নট ডিভিজিবল বাই, কোন জিনিসটা ভাগ যাবে না? তাহলে 7 7 7 যোগ করলে কত? 21। 21 তো ভাই 3 দিয়ে ভাগ যায়, এটা অ্যান্সার হবে না। 21 কি ভাই 9 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে এটা অ্যান্সার। বাকি অপশন কি আমার টেস্ট করার প্রয়োজন আছে? নেই। তাহলে নিশ্চয়ই 37 এর বাতিল চলে যাবে, x প্লাস y প্লাস z ও বাতিল চলে যাবে। ক্লিয়ার? দেখো x প্লাস y প্লাস z করলে দেখো কি আসে? 1 2 3 4 3 7, 7 দিয়ে এটা ভাগ যায়। আসলে x y z y z এ x y z যোগ করলে আলটিমেটলি সবই x প্লাস y প্লাস z কে রিপ্রেজেন্ট করে। এটা আমাদের একটা বেসিক ধারণা হওয়া উচিত। আমি তোমাকে একটা সহজ ভাবে বুঝিয়ে দিলাম, তবে বেসিক ধারণা হওয়া উচিত। চলো পরের কোশ্চেন। চল 10 কি বলেছে? বলেছে লেট পি কিউ আর এস বি ন্যাচারাল নাম্বার। ভালো কথা, সাজ দ্যাট পি মাইনাস 2016, কি লিখেছে দেখি, পি মাইনাস 2016 ইজিক্যাল টু কি বলেছে? কিউ প্লাস 2017 ইজিক্যাল টু বলেছে আর মাইনাস 2018 ইজিক্যাল টু বলেছে এস প্লাস 2019। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ন্যাচারাল নাম্বার? কোনটা লার্জেস্ট ন্যাচারাল নাম্বার হবে পি কিউ আর এস এর মধ্যে? তো আমরা কি অঙ্ক করবো? আমাদের কি অঙ্ক করার বয়স আছে? তাই আমাদের অঙ্ক করার বয়সই নেই। আমরা কি অঙ্ক করতে পারবো না? আমরা কেন অঙ্ক করবো? আমরা দেখেই বুঝতে পারছি এটা অ্যান্সার হবে আর। আমরা দেখেই বুঝতে পারছি। কেন স্যার? কি করে বুঝলেন? দেখো, তুমি খুব ডিটেলস এক্সপ্লেনেশন করো, তুমি যদি খুব ভালো করে তাকাও অঙ্কের দিকে, তাহলে দেখো কোনো একটা সংখ্যা মানে পি থেকে যদি 2016 বাদ দিই, সেটা সমান হয়ে যাচ্ছে কিউ আর 2017 যোগ করে। তার মানে পি তো অনেক বড় সংখ্যা, অনেক বড়। ঠিক আছে তো? আবার দেখো পি এর সাথে যদি তুমি আর এর তুলনা করো, আবার এস এর সাথে যদি তুলনা করো, ওই একই ব্যাপার। পি আর এস এর মধ্যে বলো দেখি, পি আর এস এর মধ্যে বড় কে? পি সবসময় বড়, কারণ পি একটা, দেখো পি যদি আজকে ধরো আমি যদি ধরি, ধরো পি এর মান যদি ধরি আমি, ধরো 2020, আমি আমার বোঝার জন্য ধরলাম। দেখো পি এর মান যদি 2020 হয়, তাহলে 2020 থেকে 2016 যদি বাদ দিই, তাহলে আমার অ্যান্সার হবে 4। এই যে 4টাকে আমার এর সাথে সমান করতে হবে।
তাহলে এস এর মানটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, মাইনাসে নিয়ে যেতে হবে, কারণ 2019-এর সাথে আর কত যোগ করলে শুধু 4 আসবে, তো সেক্ষেত্রে আমার এস এর মান কি হয়ে যাবে, -2015। এস এর মান হবে -2015। ভাবো পি এর মান 2020, এস এর মান -2015, তার মানে বিরাট বড় একটা সংখ্যা। ক্লিয়ার? তার মানে আমরা যদি খুব ডিটেলস এক্সপ্লেনেশন করি যে পি আর এস এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, কারণ একটা জিনিস কোন একটা বিরাট সংখ্যা থেকে মাইনাস হয়ে যেটা আসে সেটা নিশ্চয়ই কোনো একটা বিরাট সংখ্যার সাথে ছোট্ট ছোট্ট একটা সংখ্যা যোগ করলে চলে আসবে, তাই তো? তাহলে এটা অনেক বড়। তা প্রশ্নটা হচ্ছে এগুলো নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে পি আর আর নিয়ে। এবার বলো পি -2016 আর আর -2018, এটা তো দেখেও বোঝা যাচ্ছে। আমি যদি বললাম, ওই যে বললাম পি এর মান যদি তুমি 2020 রাখো তাহলে দেখো 4, আর 4 রাখতে গেলে পি এর মান যদি তুমি 2020 রাখো তাহলে তো এই পাটে আসবে 4, আর এই পাটে 4 রাখতে গেলে আর এর মান দেখো 2022 রাখতে হবে, কারণ দেখো 2022 থেকে 2018 বাদ দিলেই 4 আসছে। তাহলে দেখো এখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে আর এর মান বড়, বা আরো সহজ ভাবে বোঝা যায় যে আর এমন একটা সংখ্যা, দেখো বড় সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ, তার থেকে ছোট সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ, তবেই তো সেই জায়গাটা সমান থাকতে পারে না। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ, দুটো সমান হবে, সেটা হতে পারে না। এটা একটা বেসিক কনসেপ্ট। তুমি ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি রেল পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি সিজিএল টি একটু পরীক্ষা দিতে যাচ্ছ, এই বেসিক কনসেপ্ট থাকা উচিত। হয়েছে, চলো পরের কোশ্চেন। বলছে হাউ মেনি 5-digit prime numbers can be obtained by using all the digit 1 2 3 4 5 without repetition of digit। তার মানে কতগুলো 5 ডিজিটের নাম্বার তৈরি করা যাবে। দেখো এগুলো সব রিপিটেশন অফ ডিজিট। দেখো নাম্বার সিস্টেমের স্পেশাল ক্লাসে কিন্তু আমি করিয়েছি, বারবার করে বলছি। এই জন্য যে ক্লাসগুলো আমি করাই বারবার করে বলি যে একটু ফলো করার চেষ্টা করো। কিছু কিছু জিনিসপত্র তোমার মনে হতে পারে কঠিন, তুমি হয়তো বলতে পারো স্যার এটা তো ইউপিএসসি তে এসেছে, আপনি তো সিজিএল পর্যন্ত পড়িয়েছেন। আরে ভাই সিজিএল এর কোশ্চেন তো ইউপিএসসি থেকেই আসবে, তো সিজিএল এর 2 দিনের কোশ্চেন ওটাই রেলে আসবে, তার থেকে 2 দিন পর সেটাই বিসিএস এ আসবে, তার থেকে 2 দিন পর সেটাই আসবে টিএসসি তে। সুতরাং খুব ঠান্ডা মাথায় তুমি যদি অঙ্কের কনসেপ্টে নজর দাও, আমার মনে হয় না কোনো পরীক্ষার অঙ্ক নিয়ে তোমার অসুবিধা থাকা উচিত। ক্লিয়ার? তো দেখো হাউ মেনি 5-digit prime numbers can be obtained by using all the digit 1 2 3 4 5 without repetition of digit। রিপিটেশন অফ ডিজিট বাদ দিলে কি হবে? তো দেখো প্রাইম নাম্বার তৈরি হবে। যে প্রাইম নাম্বার মানে কি নিতে, প্রাইম নাম্বার মানে কিন্তু যে সংখ্যাটা শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে। যেমন ধরো 7, 7 একটা প্রাইম নাম্বার। তার কারণ কি, 7 শুধুমাত্র 7 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কি না, যায় না। তাহলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোই যেগুলো কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে না, কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে না। বাট 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 কি সংখ্যা? কেন 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 হচ্ছে অঙ্কটা, কেন এই ইউপিএসসির অঙ্ক আমি বলছি এই অঙ্কটা এতটা সহজ আসছে? ওয়াই 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 ক্লিয়ার করো আগে। 1 2 3 4 5। আচ্ছা তুমি যেভাবেই লেখো 4 3 1 5 2, তুমি লেখো ধরো 3 2 5 4 1, যেভাবে খুশি লেখো, যাই খুশি লেখো, বাবা সাম অফ ডিজিট কত? একটা বেসিক জিনিস দেখো তো, সাম অফ ডিজিট কত হচ্ছে? তুমি বললে ঠিক বলেছেন, সাম অফ ডিজিট যেভাবেই লেখো 1 2 3 4 5, রিপিটেশন অফ ডিজিট নেই, মানে কোনো জিনিস রিপিট হবে না। তাহলে সাম অফ ডিজিট তো 5 প্লাস 4 9 প্লাস 3 12 প্লাস 2 14 প্লাস 1 15, অর্থাৎ অর্থাৎ সাম অফ ডিজিট কত আসছে? 15। তুমি যেভাবে খুশি লেখো সাম অফ ডিজিট আসবে 15। আর 15 মানে কি? 15 মানে সেটা কি দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে। যাবে কি যাবে না? কারণ 3 দিয়ে ভাগ যাওয়ার রুল কি? সাম অফ ডিজিট শুড বি ডিভিজিবল বাই 3। তাহলে সাম অফ ডিজিট কত? 15। 15 তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে 15 যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে তুমি উল্টে পাল্টে যেভাবে সংখ্যা লেখো না কেন সবগুলোই কি দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে। তার মানে কি? তার মানে এটা কোনো অঙ্কই নয়, আর কোনোটাই প্রাইম নাম্বার হবে না। কারণ যে সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাচ্ছে তার মানে সেটা কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ 3 দিয়ে ভাগ যাচ্ছে। আর একটা জিনিস দিয়েও যদি ভাগ যায় ওই সংখ্যা এবং 1 ছাড়া, তাহলে সেটা কি প্রাইম নাম্বার হবে না। সুতরাং কোন রকম প্রাইম নাম্বার আমি তৈরি করতে পারবো না।
তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে 0। ক্লিয়ার? চলো যাই নেক্সট কোশ্চেন। ক্লিয়ার? বলতে দেখো এ পার্সন এক্স ক্যান কমপ্লিট 20% অফ ওয়ার্ক ইন 8 ডেজ। তাহলে একটা পার্সন কি আছে যেটা এক্স, যেটা টাইম এন্ড ওয়ার্ক খুব বেসিক কোশ্চেন দিয়েছে, 20% ওয়ার্ক করে 8 দিনে, 20% ওয়ার্ক করে 8 দিনে। আচ্ছা আবার 20% ওয়ার্ক যদি 8 দিনে করে তাহলে এক্স বাই 100% ওয়ার্ক কত দিনে করে? 20% ওয়ার্ক যদি করে 8 দিনে তাহলে 100% ওয়ার্ক করবে কত দিনে? বেসিক জিনিস যে 20 থেকে 100 মানে স্যার কত গুণ? 5 গুণ। তাহলে ও যদি 8 দিনে 1 কাজ করে এদের 5 কাজ করতে কত দিন লাগবে? 40 দিন। বেসিক জিনিস। তাহলে এক্স এর মান হচ্ছে 40। ওয়াই ক্যান কমপ্লিট 25% অফ দ্য সেম ওয়ার্ক ইন 60 ডেজ। ওয়াই কি করবে? 25% অফ দ্য সেম ওয়ার্ক, সেই ওয়ার্কের 25% করবে কত? 6 দিনে। তার মানে ওয়াই করবে 25% 6 দিনে, তাহলে 100% করবে কত দিন? 24 দিনে। ক্লিয়ার? জাস্ট 6 ইন্টু 4, 25% মানে 1/4, তাই জন্য 4 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এদের এলসিএম করি, 24 আর 40 এর এলসিএম করলে কত হচ্ছে? 120। আর 120 মানে কি আমার কি হয়ে গেল? বেরিয়ে গেল কি বলো? টোটাল ওয়ার্ক হলো। এই 120 কে যদি 40 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে কত? 3। 120 কে 24 দিয়ে ভাগ করলে চলে আসবে কত? 5। তাই তো? তার মানে এ এক এক দিন, সরি এক্স এক এক দিন 3টে করে কাজ করে, ওয়াই এক এক দিন 5টা করে কাজ করে। ক্লিয়ার? এবার বলেছে ইন হাউ মেনি ডেজ উইল 40% অফ ওয়ার্ক উইল বি কমপ্লিট। মানে 40% ওয়ার্ক কমপ্লিট হবে। তার মানে এই 120 তো 100% ওয়ার্ক, তাহলে 40% ওয়ার্ক মানে কত হবে? তাহলে 40% অফ 120, তাই তো? 120 40% করলে কত হবে? 4 12 48। তার মানে বলতে চেয়েছে 48টা ওয়ার্ক কত দিনে শেষ হবে? যখন এক এক দিনে শেষ হয়ে যাচ্ছে কত? 5 আর 3 8টা করে কাজ, মানে এক এক দিনে 8টা করে কাজ শেষ হচ্ছে। তাহলে বলো 48টা কাজ শেষ হতে কত দিন লাগবে? 48/8, our required answer set to be 6 days. The required set to be 6 days. তাহলে অপশন এ কত? 6 days। চলো নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলছে? A car travels from a place X to Y at an average speed of v km/h। বেশ ভালো কথা। তার মানে ধরো এটা ধরো x, এটা ধরো y, তাহলে এইখান থেকে যখন গেছে তখন সেটা কত কিলোমিটার গেছে? v km/h গেছে। বেশ। ফ্রম y টু x at an average speed of 2v কিলোমিটার। আচ্ছা গেল v কিলোমিটারে, এলো কত কিলোমিটারে? 2v km/h, এইভাবে গেছে। বেশ ভালো কথা। এগেইন ফ্রম এক্স এন্ড ওয়াই, মানে আবার গেছে, মানে মাল আবার গেছে এখানে এক্স থেকে ওয়াই তে গেছে একটা এভারেজ স্পিড অফ 3v কিলোমিটার, তাহলে 3v km/h গেছে। and again from y to x and an average speed of 4v কিলোমিটার, মানে যখন এসেছে তখন সেটা কিভাবে এসেছে? 4v km/h এসেছে। বেশ, চারটি ইনফরমেশন দিয়ে দিয়েছে। then the average speed of the car of the entire journey is, টোটাল জার্নিতে কারের এভারেজ স্পিড কত ছিল? এভারেজের কোশ্চেন, স্পিডের কোশ্চেন, তাহলে দুটো মিলে এভারেজ স্পিডের কোশ্চেন হয়ে গেল, কিছু নেই। less than v km/h, lies between v and 2v, lies between 2v and 3v, lies between 3v and 4v। চল ঠান্ডা মাথায় করে। দেখো ভাই ভি বুঝি না ভাই, আমি সত্যি বাংলা কথা বলতে চাই, ভি আমরা বুঝি না। আমরা কি বুঝি? 1 2 3 4, 1 2 3 4 এইসব বুঝি, আর কিছু বুঝি না। সুতরাং ভি 2v 3v 4v এই হাবি জাবি দিয়ে মাথা তোমার নষ্ট করে দেবে। তার থেকে তুমি ভাবো 1 কিলোমিটার, তারপরে গেছে 2 km/h, তারপরে গেছে 3 কিলোমিটার, তারপরে গেছে 4 km/h। তাহলে এদের এলসিএম কত হয়ে যাচ্ছে? 1 2 3 আর 4 এর এলসিএম করলে কত আসছে? 12। তার মানে হচ্ছে আমি ধরে নিতে পারি যে এক্স থেকে ওয়াই এর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আমি ধরে নিলাম। আচ্ছা এই অঙ্কটা একটু ছোট করে দিই তোমাদের জন্য, তাহলে আমার স্পেসটা বোঝাতে সময় হবে। দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করে নাও, পরিষ্কার দেখা যাচ্ছে। ধরো আমি ধরে নিলাম, আমি একটু ধরেই নিই এটা, যে এইখান থেকে, দাঁড়াও এক সেকেন্ড, এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স সেটা ধরে নিলাম আমি 12 কিলোমিটার, ধরে নিলাম 12 কিলোমিটার, যাতে 1 2 3 4 যা দিয়ে ভাগ করি না কেন সেটা কোনো কাটাকুটি যাবে না, মানে পয়েন্টে কোনো কাটাকুটি আসবে না। বেশ,
তাহলে বলো তো, সে এক্স থেকে ওয়াই গেছে 12 কিলোমিটার, ওয়াই থেকে এক্স এসে আবার 12 কিলোমিটার, আবার এক্স থেকে ওয়াই গেছে 12 কিলোমিটার, আবার ওয়াই থেকে এক্স এসে 12 কিলোমিটার। তাহলে সে টোটাল ডিস্টেন্স কত কভার করেছে? 4 বার গেছে, 4 বারও 48 কিলোমিটার গেছে। এটা তার টোটাল ডিস্টেন্স। স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। টোটাল টাইম বার করবো। তাহলে দেখো, প্রথম 12 কিলোমিটার গেছে কত কিলোমিটার পার আওয়ারে? 1 কিলোমিটার পার আওয়ারে। মানে 1 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে যাচ্ছে। তাহলে 12 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? প্রথম হাফে লাগবে, আমি টাইম গুলো হিসাব করছি, 12 আওয়ার। তারপরে কি আছে? 2 কিলোমিটার পার আওয়ার। যখন আসছে তখন বা 1 ঘন্টায় যাচ্ছে 2 কিলোমিটার, 12 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 6 ঘন্টায়, তাই তো, 6 আওয়ার। তারপর একটা 12 কিলোমিটার গেছে 3 কিলোমিটার পার আওয়ারে, মানে 3 কিলোমিটার করে যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে 12 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 4 আওয়ার। জাস্ট টাইম বার করছি। একইভাবে 4 নম্বরটাও তাই, যে আবার 12 কিলোমিটার ফিরেছে 4 কিলোমিটার পার আওয়ারে, তার মানে টোটাল আওয়ার লেগেছে 3 আওয়ার। তাই টোটাল আওয়ার কত? 12 আর 6 18 আর 4 22 আর 3, সরি 12 আর 6 18, 18 আর 4 22 আর 3 25। ক্লিয়ার? 25 কিলোমিটার পার আওয়ার, সরি 25 কিলোমিটার পার আওয়ার বলি, 25 আওয়ার। টোটাল তার ডিস্টেন্স লেগেছে 48 কিলোমিটার, টোটাল টাইম তার লেগেছে 25 আওয়ার। তাহলে এভারেজ স্পিড কত হবে? আমার তো এভারেজ স্পিড জানতে চেয়েছে বাবা নিতাই। নিতাই আমাকে বলছে এভারেজ স্পিড কত? স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে 48 কিলোমিটার টোটাল গেছে 25 ঘন্টায়। করলে দেখো কিলোমিটার পার আওয়ার। এবার অপশন দেখো, অরিজিনাল অপশন নেই, বলছে লেস দেন ভি কিলোমিটার। ভি কে আমরা সবসময় ধরে নিয়েছি এখানে কত? ভি কে আমরা 1 ধরে নিয়েছি। তার মানে 1 কিলোমিটার পার আওয়ারের থেকে কম। তার মানে কোথা থেকে কম বেশির মধ্যে অপশন রাখতে হবে। তো 48/25 করলে দেখো 1 পয়েন্ট সামথিং। তার মানে এই যে মানটা, এই যে এভারেজ স্পিড যেটা আসছে, এভারেজ স্পিড যেটা আসছে সেটা কোথা থেকে কোথায় লাই করছে? 1 থেকে 2 এর মধ্যে লাই করছে, এবং এটাই হচ্ছে সব থেকে ভাইটাল ওয়ার্ড। 1 থেকে 2 এর মধ্যে লাই করছে। কেন? এভারেজ স্পিড। ঠিক আছে তো? কেন? কারণ 48.25 মানে ধরো না ওই 1.95 সামথিং, 1.95 সামথিং, ঠিক আছে তো? তো সেইটাকে আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারি যে 2 এর থেকে একটু কম, কিন্তু 1 এর থেকে অনেকটা বেশি। এবার দেখি কিরকম ভাবে অপশন আছে। তো ইজ লেস দ্যান ভি কিলোমিটার পার আওয়ার, এটা তো হতেই পারে না, কারণ 1 কিলোমিটার পার আওয়ারের দিয়ে কম নয়। লাইজ বিটুইন ভি অ্যান্ড টু ভি, ব্যাস অ্যান্সার চলে এসেছে। 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে আছে, তাই তো? 1 পয়েন্ট সামথিং মানে কি? 1 থেকে 2 এর মধ্যে আছে, 2 এর থেকে কম আছে 1 থেকে 2। তাহলে বাকি অপশন দেখার দরকার নেই। বাকি অপশন কি হয়ে যাবে? সব বাতিল। 2V থেকে 3V বা 3V থেকে 4V এসবের মধ্যে তো নেই। তাহলে এগুলো কি হয়ে যাবে? বাতিল। চলো এরপরে আর একটা কোশ্চেন এসছে। বলছে কি? বলছে আমাদের, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট করতে বলেছে? 1, মিনিমাম নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এ স্কোয়ার অ্যান্ড সার্কেল ইজ 2। যারা পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে বোঝো না তাদের জন্য বলে দিই। ধরো এই একটা রেখা, এই একটা রেখা যাচ্ছে, এই যে ছেদ করছে সেটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। ধরো এই একটা বৃত্ত, এই একটা রেখা ছেদ করে গেল, তাহলে এটা হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন। ঠিক আছে? তো বলছে দ্য মিনিমাম নাম্বার অফ পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ অফ এ স্কোয়ার অ্যান্ড সার্কেল ইজ 2। সেটা কি হবে কি হবে না? এটা কি এই যে হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট, কোনটা কারেক্ট কোনটা কারেক্ট নয়? এইটা একটা আমার সার্কেল, ঠিক আছে তো? একটা স্কোয়ার যদি আঁকতে হয়, তাহলে দেখো একটা স্কোয়ার যদি আঁকতে হয় আমাকে, ঠিক আছে তো, তাহলে দেখো মিনিমাম কিন্তু আমার 2টো পয়েন্ট লাগবেই। কারণ একটা পয়েন্ট লাগিয়ে আর যাই হোক ইন্টারসেকশন হবে না, ছেদ করবে না, তাই তো? ছেদ করা মানে কি? একটা মাল ঢুকে যাওয়া, তো ওইটাকে 12 করতে হবে, তার মানে আরেকটা মাল যদি বেরোতেও হবে। তার মানে এই জায়গা আর এই জায়গাটা কি হয়ে গেল? পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাই মিনিমাম পয়েন্ট করা লাগবে 2টো, ম্যাক্সিমাম বেশি হতে পারে, কিন্তু মিনিমাম কটা লাগবে? 2টো। তার মানে এইটা কি? একদম রাইট। এটা রাইট হওয়ার সাথে সাথে কোন দুটো অপশন বাতিল হয়ে গেল? 2 অনলি। এটা হতেই পারে না, কারণ অনলি 2 তো নয়, কারণ 1 তো অলরেডি হয়ে গেছে। নাইদার 1 নট 2 এটাও হবে না, কারণ একটা পার্ট তো হয়েই গেছে, এক তো রাইট হয়ে গেছে, তাহলে এই দুটো হতে পারে না। তাহলে হয় 1 অনলি হবে অপশন, অথবা হতে পারে বোথ 1 and 2। তাহলে সেটার জন্য কি টেস্ট করতে হবে? আমার সেকেন্ড অপশন টেস্ট করতে হবে। সেকেন্ড অপশন কি বলছে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ এ স্কোয়ার অ্যান্ড সার্কেল ইজ 8। তার মানে বলছে ম্যাক্সিমাম কতগুলো হতে পারে? যে ধরো
এইটা দাঁড়াও, ছবিটা হাতে আঁকলে ছবি গন্ডগোল হবেই, ঠিক আছে তো। একেবারে যদি স্কেল দিয়ে আঁকতাম, দেখো হাতে এঁকেছি বলে বৃত্তটা বৃত্ত মনে হচ্ছে না, বুঝে নিতে হবে বৃত্ত ভাই, বুঝে নিতে হবে। তার মানে দেখো একটা বৃত্ত বাইরে দিয়ে যেমন একটা আঁকা যায়, কি আঁকা যায়, আবার স্কোয়ার আঁকা যায়, ঠিক আছে তো, সেরকম স্কোয়ারটাকে ছেদ করে দিয়েও বৃত্ত আঁকা পসিবল। আমরা জানি, আমরা তো জিওমেট্রিক্যাল শিখেছি এগুলো। তার মানে দেখো পয়েন্ট অফ ইন্টারসেকশন ম্যাক্সিমাম মানে সব থেকে বড় কি হতে পারে ইন্টারসেকশনের ক্ষেত্রে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 আটখানা পয়েন্টে এটা ছেদ করতে পারে। তার মানে এই অপশনও রাইট। তাহলে মানে আমার ওয়ান অনলি এটা হতে পারে না, কেন শুধু অনলি ওয়ান হচ্ছে না, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে, বোথ 1 and 2, দুটো ক্ষেত্রেই পসিবল। ক্লিয়ার? চলো পরে বলছেন a man takes half time in rowing a certain distance downstream than upstream। দেখো এগুলো সব করানো, ঠিক আছে তো। তার মানে আপস্ট্রিমে যেতে যা সময় লাগবে, ঠিক আছে, ডাউনস্ট্রিমে তার অর্ধেক সময় লাগবে। অর্থাৎ টাইম রেশিও আমি কি পেয়ে গেলাম, 1:2। কার টাইম রেশিও পেয়ে গেলাম ভাই, এটা আমি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিম ইজ টু আপস্ট্রিমের টাইম রেশিও পেয়ে গেলাম। বেশ, হোয়াট ইজ দ্য রেশিও অফ স্পিড ইন স্টিল ওয়াটার টু দ্য স্পিড অফ দ্য কারেন্ট। আচ্ছা, টাইম রেশিও যদি আমি 1:2 পাই, তাহলে আমি স্পিড রেশিও কি পাবো, 2:1, উল্টোটা, তাই তো। ডাউন স্ট্রিমের স্পিড বেশি, আপ স্ট্রিমের স্পিড কম। আচ্ছা, ডাউন স্ট্রিমের স্পিড মানে কি, যখন স্রোতের অনুকূলে যাচ্ছে, অনুকূলে স্পিডটা কি ভাবে নির্ধারণ হয়নি, তাই কি ভাবে নির্ধারণ হয়, তুমি তো বলতেই পারো যে স্যার স্রোতের বেগ প্লাস মানুষের বেগ, তাই তো। তাহলে স্রোতের বেগ প্লাস মানুষের বেগের রেশিও আসবে 2। আর যখন ডাউন স্ট্রিমে যে স্পিডটা আসছে, সরি আপস্ট্রিমে ডাউন তো বললাম, স্রোতের বেগ আর মানুষের বেগ, মানে স্রোত যাচ্ছে মানুষও যাচ্ছে। এবার যখন এখানে আপস্ট্রিম মানে উপরের দিকে উঠছে, ধরো আপস্ট্রিম মানে প্রতিকূলে যাচ্ছে, তখন কি হবে, স্রোত যাচ্ছে এই দিকে, মানুষ যাচ্ছে এদিকে, তাহলে এটাকে তো ছেদ করে যেতে হচ্ছে। তাহলে কি হবে, এখানে মানুষের বেগ মাইনাস হতে হবে, তাই তো। এই রেশিও আছে 2:1, রেশিও নট এক্সাক্ট অ্যান্সার। তো সেই রেশিওটা কি হতে পারে, দেখো 1:2 বা 1:3 হতে পারে না। কেন হতে পারে না, কারণ আগে বলেছে স্টিল ওয়াটারে মানুষের বেগ রেশিও অফ স্পিড অফ ম্যান হবে, ঠিক আছে, দ্য রেশিও অফ দ্য ম্যান স্পিড, মানে মানুষের যে স্পিড আছে ইন স্টিল ওয়াটার সেটা হবে, তাহলে মানুষের যে স্পিড সেটা হবে কম। দেখো এই 1:2 মানে মানুষের স্পিড কম, স্রোতের বেগ বেশি, তাহলে কোনদিন সে স্রোতের প্রতিকূলে যেতে পারবে। মানুষ যাচ্ছে ধরো 10 কিলোমিটার/আওয়ারে, স্রোত আসছে 15 কিলোমিটার/আওয়ারে, তাহলে 10 কিলোমিটার/আওয়ারে তুমি যাচ্ছ, স্রোত তোমাকে 15 কিলোমিটার/আওয়ারে ঠেলে দিচ্ছে, তুমি তো ব্যাকে চলে আসবে, তুমি এগোতে পারবে কোনোদিন, তাহলে কোনোদিন সম্ভব না। তার মানে ম্যানের স্পিড কোনোদিন কম হওয়া সম্ভব নয়, সুতরাং এগুলো পসিবল নয়। তাহলে হয় এটা হবে, নয় এটা হবে। এবার যদি 2 আর 1 হয়, ম্যানের স্পিড যদি 2 হয় আর স্রোতের স্পিড যদি 1 হয়, তাহলে দেখো ম্যানের স্পিড 2, ম্যান 2, স্রোত যাচ্ছে 1, তাহলে স্রোতের অনুকূলে যাচ্ছে কত, 2 + 1 3, স্রোতের অনুকূলে যাচ্ছে কত, 3 স্পিড, স্রোতের প্রতিকূলে আসছে কত, 2 যাচ্ছে, ও তোমাকে 1 ঠেলে দিচ্ছে, তার মানে 1, তাই তো। তার মানে এটাও কিন্তু পসিবল নয়। কেন পসিবল নয় বাবা, কেন পসিবল নয়, তার কারণ আমাকে স্পিড রেশিও রাখতে হবে 2:1, তার মানে একটাই অপশন পসিবল, 3:1। 3:1 হলে কি হবে, দেখো তুমি যাচ্ছ 3-এ, তাই তো, ফিরছো, তুমি যাচ্ছ 3-এ, স্রোত তোমাকে 1-এ নিয়ে যাচ্ছে, এটা টোটাল করলে কত আসছে, 4। তুমি যাচ্ছ 3-এ, স্রোত তোমাকে 1-এ ঠেলে দিচ্ছে, তার মানে সেটা কত আসবে, 2, তাই তো। তো এই রেশিও যদি করো, দেখো 2:1, এবং যে 2:1 রেশিও নির্ধারণ করছে এই মানটাকে, তার মানে একমাত্র 3:1 এর ক্ষেত্রে এই মানটা পসিবল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 3:1। বাকিগুলো কি পসিবল না। বলতে হাউ মেনি পেয়ার্স অফ ন্যাচারাল নাম্বার আর দেয়ার such that the difference of whose square is 63। দুটো সংখ্যার স্কোয়ারের বিয়োগফল হবে 63, এরকম কত জোড়া সংখ্যা পসিবল।
তো আমি দেখি, ধরো দুটো সংখ্যা স্কোয়ারের বিয়োগফল মানে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 63। খুব ঠান্ডা মাথায় দেখবে। তাহলে দুটো জিনিসের স্কোয়ারের বিয়োগফল দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 63। তার মানে এখানে দুটো জিনিস কি আছে, গুণ আছে। তার মানে 63 কি কি দিয়ে গুণ পসিবল? তুমি বললে স্যার 1 ইন্টু 63 পসিবল, খুব ভালো। 3 ইন্টু 21 পসিবল, 63 খুব ভালো। আর 7 ইন্টু 9 পসিবল। তার মানে দেখো 3 জোড়া জিনিস পসিবল হলো, 1 63, 3 21, 7 9। আর কি কোনো পসিবল? আর কিন্তু কোনো নাম্বার দিয়ে 63 যায় না। তাহলে বলেছে না হাউ মেনি পেয়ার, কতগুলো পেয়ার, তাহলে সেখানে আমার কটা পেয়ার হলো, একটা দুটো তিনটে। তাহলে আমার অ্যান্সার কি হবে, 3 পেয়ার্স। কোথায় আছে অপশন, 3 পেয়ার্স। পারফেক্ট, বুঝেছো? ক্লিয়ার? চলো তারপর পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল হ্যাভ আ মিনিমাম চেঞ্জ in its value if 5 is added to both numerator and denominator of the fraction 2/3, 3/4, 4/5, 5/6। মানে কোন ফ্র্যাকশনের সাথে যদি আমি বোথ সাইডের ওপর নিচে লব এবং হরে নিউমারেটর এবং ডিনোমিনেটরে 5 যোগ করি, তাহলে কোন ফ্র্যাকশনের মান সব থেকে কম চেঞ্জ হবে, মিনিমাম চেঞ্জ হবে কোথায়, মিনিমাম চেঞ্জ হবে কোথায়। দেখো তুমি যদি খুব ভালো করে ডিটেলস এক্সপ্লেনেশন করো, তুমি যে কোনো জিনিসের ফ্র্যাকশন ভ্যালু যত বেশি হবে, তার একই জিনিস ওপর নিচে যোগ বিয়োগ করলে তার চেঞ্জ তত কম হবে। এটা একটা বেসিক কনসেপ্ট হওয়া উচিত। যদি না বলে তাহলে এখান থেকে তুমি কয়েকটা করে দেখতে পারো। সাপোজ ধরো আমি 2-3 আর 3-4 মধ্যে করে দেখি তোমাকে একটু বোঝানোর জন্য আমি বলছি। তো এটাকে 5 দিয়ে যোগ করো, এটাকেও 5 দিয়ে যোগ করো। বা তুমি যদি আরো ভালো করে দেখো, তুমি দেখো এইটার ফ্র্যাকশন ভ্যালু কত, 66.66% হলো। এটার পার্সেন্টেজ ভ্যালু কত হবে, 75%। 4/5 কত হবে, 80%। এগুলো তো আমরা পার্সেন্টেজ সবাই শিখেছি। 5/6 ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 83.33%। দেখো দেখো এটার সাথে এখানে 1 বেড়েছে, এটার সাথে 1 বেড়েছে, একই জিনিস বেড়েছে। দেখো এখানে যে চেঞ্জ হয়েছে, দেখো এইটার সাথে যখন 1 বেড়েছে, এটার সাথে 1 বেড়েছে, দেখো চেঞ্জের পরিমাণ কমে গেছে। এখানে প্রায় দেখো 8-10 প্রায় 9-এর মতো চেঞ্জ হয়েছে, এখানে 5-এর মতো চেঞ্জ। আবার দেখো এখান থেকে 1 বাড়িয়ে দাও, এখানে 1 বাড়িয়ে দাও, দেখো এই চেঞ্জ 3%। অর্থাৎ যত তুমি ফ্র্যাকশন ভ্যালু বাড়াচ্ছ, তত তোমার চেঞ্জের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। ফলে সব থেকে মিনিমাম চেঞ্জ কি এইটা থেকে হবে না এটা থেকে হবে, মিনিমাম চেঞ্জ কোথা থেকে হবে, 5/6 থেকে হবে। যার ফ্র্যাকশন ভ্যালু যত বেশি, তার চেঞ্জ তত মিনিমাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 5/6। অপশন ডি হবে। a greater than 3 is divisible by 3 but not divisible by 6। তার মানে n একটা নাম্বার যেটা 3-এর থেকে বড়, 3 দিয়ে ভাগ যায় কিন্তু 6 দিয়ে ভাগ যায় না। কঠিন বিষয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 4, এর মধ্যে কোন সংখ্যা যেটা 4 দিয়ে ভাগ যায়। তাহলে বলো 3-এর ওপরে, কিন্তু 3-এর ওপরে 3 দিয়ে ভাগ যায় অথচ 6 দিয়ে ভাগ যায় না। তাহলে 3-এর উপরে 3 দিয়ে ভাগ যায় কি আছে, 6 আছে, 9 আছে, 12, 15, এগুলো। এর মধ্যে এমন একটা জিনিস নিতে হবে যেটা 6 দিয়ে ভাগ যায় না, নট ডিভিজিবল বাই 6, মানে 6 হবে না, 12 হবে না, এরকম হবে না। 9 হতে পারে, 15 হতে পারে, এগুলো হতে পারে। তো আমি যে কোনো একটা নাম্বার নিই 9, আমি ধরে নিলাম n = 9। ক্লিয়ার? এইবার তার মধ্যে এর মধ্যে কোন অপশনটা যেটা 4 দিয়ে ভাগ যাবে, খানা মাথায় দেখো। n যদি 9 হয় তাহলে 2n কত হবে, 18। 18 কি ভাই আমার 4 দিয়ে ভাগ যায় না, বাতিল। 3n হলে কি হবে, 3n হলে হবে 27। 3 × 9 27, 27 তো আমার 4 দিয়ে ভাগ যায় না, বাতিল। 2n + 4 মানে কত হবে, 9 × 18 আর 4 22, 22 তো 4 দিয়ে ভাগ যায় না। তাহলে বুঝে লাভ নেই, অ্যান্সার কি হবে, 3n + 1। দেখে নাও, টেস্ট করে দেখো। 3n + 1 করলে কি হবে, 3 × n মানে 3 × 9 27, আর 1 যোগ করলে 28। আর 28 কিন্তু আমার 4 দিয়ে ভাগ যায়, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে, 3n + 1। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। বলছি দেখো, if 1 liter of water
ওয়েটস 1 কেজি, যদি 1 লিটার ওয়াটারের ওয়েট 1 কেজি হয়, দেন হাউ মেনি কিউবিক মিলিমিটার অফ ওয়াটার উইল ওয়েট 0.1 গ্রাম, তাই তো 0.1 গ্রাম। তাহলে দেখো এখান থেকে এটাকে যদি বলতে পারো 1 লিটারকে এরকম করে বলতে পারো, 1 কেজি একে 1000 গ্রাম বলতে পারো, এটাকে তুমি কিউবিক সেন্টিমিটার বলতে পারো, তাই তো 1 লিটার মানে 1000 কিউবিক সেন্টিমিটার, এটা বলতেই পারো যে 1000 গ্রাম মানে হচ্ছে 1000 সিসি কিউবিক সেন্টিমিটার, এটা জানি আমরা। 1 লিটার মানে 1000 কিউবিক সেন্টিমিটার, তাই তো। তার মানে তোমার যদি বলে যে কিন্তু আমাকে এখানে নিতে হবে কিসে, কিউবিক মিলিমিটারে নিতে হবে, তাই তো, কিউবিক মিলিমিটারে নিতে হবে। তাহলে তো এটা বলাই যায় যে এখান থেকে যদি তোমাকে বলা হয় যে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম করলে যদি কিউবিক সেন্টিমিটারকে কিউবিক মিলিমিটারে নিই তাহলে কি হবে, 1000 কিউবিক মিলিমিটার, আচ্ছা, বা মিলিমিটারের কিউব হলো। কিউবিক মিলিমিটারকে কিউব বলে চিহ্নিত করা হয়, তাই তো। তাহলে 1 গ্রাম মানে কি 1000 কিউব, তাহলে 0.1 গ্রাম মানে কি জাস্ট 10 ভাগ হয়ে গেল, 1 থেকে 10 ভাগ হলে 0.1, তাহলে এটা হলো 100 মিলিমিটার। অপশানে কোথায় আছে, অপশান সি, 100 মিলিমিটার। চলো নেক্সট কোশ্চেন। বলছে এ ভেসেল ফুল অফ ওয়াটার ওয়েট 40 কেজি, একটা ভেসেল যদি পুরো ওয়াটার দিয়ে ভরা থাকে তাহলে 40 কেজি ওয়েট হয়। ইফ ইট ইজ 1/3 ফিল, যদি 3/1 ফিল হয়, ইটস ওয়েট বিকামস 20 কেজি, তাহলে এর যে ওয়েট সেটা 20 কেজি হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য এমটি ভেসেল, খালি ভেসেলের ওয়েট কত হয়? খুব ঠান্ডা মাথায় দেখো যে 3/1 ওয়েট হবে, তাহলে 3/1 ওয়েট হবে, মানে ধরো এই ধরো 3টে ভাগ আছে, খুব ঠান্ডা মাথায় পাবো, এই 3টে ভাগের একটা ভাগ যদি আমি নিই আর তার সাথে যদি আমি একটা কন্টেনার যোগ করি, তাহলে ভেসেল তো আছে। দেখো ভেসেলের মধ্যে কি কি আছে, একটা ভেসেলের মধ্যে কি কি জিনিস আছে, ধরো এটা একটা ভেসেল, এর মধ্যে কি, এর ওয়েটটা কিভাবে নির্ধারণ হয়, এর ভেতরে জল কত আছে প্লাস ভেসেলের নিজস্ব ওয়েট, জল কতটা আছে প্লাস ভেসেলের নিজস্ব ওয়েট, এই দুটো নিয়ে কি হয় টোটাল ভেসেলের ওয়েট নির্ধারণ করা হয়। জল কত আছে প্লাস ভেসেলের ওয়েট কত। তো যখন 3/1 ভর্তি, তার মানে ধরো এই ধরো 1 ভাগ 2 ভাগ 3 ভাগের মধ্যে 1 ভাগ ভর্তি আর ভেসেলের ওয়েট, তখন এটা হয়ে যাচ্ছে কত কেজি, 20 কেজি। আর যখন 4বারই হয়ে যাচ্ছে তখন দেখো কত হয়ে যাচ্ছে, 40 কেজি, তাই তো। যখন 4 ভাগ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে 40 কেজি। তার মানে বলতো এই 4টে পার্টের ওজন হচ্ছে 40 কেজি, দুটো পার্টের ওজন 20 কেজি, তাহলে এই দুটো পার্টের ওজন কত হবে, এই দুটো পার্টের ওজন কত হবে, 20 কেজি হবে। এই দুটো পার্টের ওজন 20 কেজি হবে, কারণ 20 যোগ করলেই 40 হয়। এই 20 তো দুটো সমান সমান পার্ট, তাহলে এটা 10 কেজি, এটাও 10, এটা 10 হলে এটাও কত হবে, 10ই হবে। কারণ একটা ভেসেলে যে 3টে সমান সমান পার্টে ভাগ করা হয়েছে, 1/3 বলেছে, মানে 3টে সমান সমান পার্ট, তাহলে এটা যদি 10 হয় আর এই টোটাল যদি 20 হয় তাহলে এই মানটাও কত হবে, 10 হবে। তার মানে যদি বলে যে এমটি ভেসেল, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য এমটি ভেসেল, সেই এমটি ভেসেলের ওয়েট কত হবে, 10 কেজি। অপশন কোথায় আছে, অপশন, ব্যাস এটাই আছে। চলো পরের কোশ্চেন। বলছে দেখো এ ফ্রগ ট্রাইস টু কাম আউট অফ এ ড্রাইড ওয়েল 4.5 মিটার ডিপ উইথ স্লিপি ওয়াল, অর্থাৎ কি স্লিপারি ওয়াল আছে, মানে হচ্ছে ধরো এরকম একটা ওয়েল আছে, ওয়েল মানে ধরো এরকম কুয়ো রয়েছে, তো এইখান থেকে সেই জিনিসটা ওঠার চেষ্টা করছে এবং এইটা হলো 4.5 মিটার, এই হলো টোটাল হাইটটা। তো এইখান থেকে এটা ওঠার চেষ্টা করে, বলছে এভরি টাইম দ্য ফ্রগ জাম্পস 30 সেন্টিমিটার স্লাইডস ডাউন 15 সেন্টিমিটার। তা প্রথমবার যখন ঝাঁপ দিচ্ছে তখন সে 30 সেন্টিমিটার উঠছে, তারপরের বার ঝাঁপ দিতে গিয়ে 15 সেন্টিমিটার নেমে যাচ্ছে, তাহলে 4.5 মিটার থেকে সেন্টিমিটারে নাও 450 সেন্টিমিটার। তার মানে টোটাল উঠবে 450, তার মধ্যে প্রথম ঝাঁপে ওঠে 30, পরের ঝাঁপে নেমে যায় 15, উঠলো 30 নামলো 15, তার মানে দেখো উঠলো হচ্ছে 30 নামলো হচ্ছে 15, তাহলে আলটিমেটলি উঠলো কত, উঠলো কত 30 মাইনাস 15 মানে 15 উঠলো। ভালো করে দেখো, উঠলো 30, সমান করে নেমে 15 নেমে গেল, তাহলে আলটিমেটলি উঠলো কত, 15। কতবার লাভ দিতে হলো তাকে, একবার উঠলো, একটা লাফে 30 উঠলো, পরের লাফে 15 নেমে গেল, তার মানে আলটিমেটলি দুটো লাফে সে 15 সেন্টিমিটার করে উঠলো, তাই তো। তাহলে যদি বলে 15 সেন্টিমিটার করে উঠেছে কটা লাফে, দুটো লাফ, ঠিক আছে, 2 জাম্পস। আচ্ছা এটা কি কেটে যাচ্ছে না? এবার প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ জাম্পস রিকোয়ার্ড ফর দ্য ফ্রগ টু কাম আউট দ্য ওয়েল। আচ্ছা
কাম আউট দ্য ওয়েল মানে কি, ধরো এই উঠছে এই নামছে, এই উঠছে এই নামছে, এই উঠছে এই নামছে, করতে করতে লাস্ট বার যেবার উঠবে সেবার কি আর নামবে? নামবে না। এটা একটা বেসিক কনসেপ্ট। লাস্ট বার যখন উঠে গেল মাল, তখন কিন্তু সে আর কিন্তু আর ব্যাকে আসবে না বা নামবে না। তার মানে লাস্ট বার ওঠা পর্যন্ত আমাকে হিসাব করতে হবে, তাই তো? লাস্ট বার যখন উঠবে সেই লাভটা কত সেন্টিমিটারে ওঠে, লাভ যখন দিয়ে ওঠে তখন সে কত সেন্টিমিটারের ওঠে? 30 সেন্টিমিটারের ওঠে, তাই তো? লাস্ট বার যখন উঠবে 30 সেন্টিমিটার উঠবে। তার মানে টোটাল মাল যদি তোমার হয় 450, তাহলে ও উঠেছে নেমেছে কতটুকু পর্যন্ত? 420 পর্যন্ত উঠেছে নেমেছে করবে, আর লাস্টের 30টা শুধু উঠবে, নামবে না মাল। ঠিক আছে? তাহলে 15 সেন্টিমিটার করে যদি দুটো জাম্প লাগে, তাহলে 420 সেন্টিমিটার লাফাতে তার কতগুলো জাম্প লাগবে, তাই তো? তাহলে কি হবে? 420 ইন্টু 2 ডিভাইডেড বাই 15 হলো। কাটাকুটি করলে কত আসছে? হিসাব করো, 15 দিয়ে কাটো, 15 দুগুনি কত হচ্ছে আমার 30, 12, 120, 28 বার। ক্লিয়ার? তার মানে দেখো সে 28 বার লাভ দিয়েছে, তাই তো? হলো। আচ্ছা, আচ্ছা এইবার, আচ্ছা সরি সরি সরি, এই একটা জাম্পেই তার 15 সেন্টিমিটার উঠেছে। সরি সরি, আমারই বলতে ভুল হলো। একটা জাম্পে আমার নিজেরই বলতে ভুল হয়েছে, যে এইটা এটাকে একটাই জাম্পের মধ্যে ধরেছে। দেখো এভরি টাইম দ্য ফ্রগ জাম্পস 30 সেন্টিমিটার স্লাইডস ডাউন 15 সেন্টিমিটার, মানে যেবার উঠলো 30 তারবারই সেবারই 15 নেমে যাচ্ছে, মানে একটা করেই জাম্প করছে। এটাকে একটা করেই জাম্প কাউন্ট করেছে, ঠিক আছে? না 56 হতো, একই ব্যাপার। তো এটাকে আমার একটা করেই জাম্প আমি কাউন্ট করবো। ক্লিয়ার? তার মানে 28টা জাম্প দিল, 28টা জাম্পে সে কি করলো? 28টা জাম্পে সে উঠে গেল। কত অব্দি উঠলো? এইটুকু। লাস্ট বার যে জাম্প দেবে সেবার তার নামবে না। তাহলে 28টা জাম্প আমার আগে থেকেই আছে, লাস্ট বার একটা জাম্প দিয়েছে, টোটাল কটা জাম্প হলো? 29 বা 29টা জাম্প হলো। ক্লিয়ার? বেশ, হয়ে গেল, আর কিছুই না। টোটাল 29টা জাম্প দিয়েছে, সে উঠে গেল। তাহলে অপশন কি হবে? চলো পরের কোশ্চেন যাই। বেশ, দেখো বলছে এ বোতল কন্টেন্স 20 লিটার্স অফ লিকুইড এ। আচ্ছা, একটা বোতলে 20 লিটার কি আছে? 20 লিটার আছে লিকুইড এ আছে, বেশ ভালো কথা। 4 liters of liquid A is taken out of it and replaced by same quantity of liquid ছোট হাতের এ। Again 4 liters of, হাবি যাবে অনেক কিছু বলেছে, যাই হোক। তাহলে প্রথমে আমার কি ছিল? 20 লিটার ছিল। প্রথমে আমার কি ছিল? 20 লিটার ছিল। এই 20 লিটার কি ছিল? এ লিকুইড ছিল। তাহলে এ হচ্ছে বড় হাতের এ, ছোট হাতের এ। তাহলে এ প্রথমে কত ছিল? 20 লিটার ছিল। আর তখন ছোট হাতের এতে কিছুই ছিল না, মানে 0 লিটার ছিল। ক্লিয়ার? ঠান্ডা মাথায় দেখবে। তারপরে 4 লিটার লিকুইড এ তুলে দিয়েছে। 4 লিটার লিকুইড যদি এ তুলে দেয়, তাহলে এখন তার কাছে কত লিটার লিকুইড এ আছে? 16 লিটার। আর এই 4 লিটার লিকুইড বড় হাতের এ তুলে ছোট হাতের লিকুইড এ ঢুকিয়ে দিয়েছে। তাহলে ছোট হাতের লিকুইড কত আছে? 4 লিটার। ক্লিয়ার? বেশ। Again, 4 liter of the mixture is taken out and replaced by same quantity of liquid B. আচ্ছা, এখানে এ বি, আচ্ছা এটাকে বি করে নাও। টাইপিং কোথাও হয়তো এরর হয়েছে, এটা তো টাইপিং এরর হয়েছে, ঠিক আছে? দুটোতেই বি হবে, টাইপিং এরর হয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ কোয়ান্টিটি অফ লিকুইড এ টু দ্যাট লিকুইড অফ বি ইন দ্য ফাইনাল মিক্সার? ফাইনাল মিক্সারে এ আর বি এর কথা। এবার দেখো এইবারই যে মিশ্রণ, এবার তো এ 16 লিটার বি 4 লিটার মিশে গেছে। এই পুরো মিশ্রণটা 4 লিটার তোলা মানে কিন্তু শুধু এ থেকে 4 লিটার তোলা নয়, এ থেকেও তোলা, বি থেকে তোলা। এবার প্রশ্নটা হচ্ছে এ থেকে কতটা উঠবে, বি থেকে কতটা উঠবে, কিভাবে উঠবে? যে রেশিওতে তার মিক্সড আছে সেই রেশিওতে উঠবে। তাহলে মিক্স তো আছে 16:4 রেশিওতে, মানে 4:1 রেশিওতে। তাহলে যে 4 লিটার এখন তুলবো মিক্সটা, সেই 4 লিটারটা কি রেশিওতে উঠবে? 4:1 রেশিওতে উঠবে। তাহলে 4:1 রেশিওতে উঠলে 4 লিটারটা একটাই উঠবে কত? 3.2, একটা উঠবে 0.8। যদি না পারো তাহলে কি করবে? 1/, টোটাল 4 একে 5, 1/5 ইন্টু 4 বা 4/5 ইন্টু 4, যা কিছু করবে করলে কি আসছে? 3.2 একদিকে উঠবে, এদিকে 0.8 উঠছে। তাহলে এদিকে উঠছে কত? 3.2 উঠছে, এদিকে উঠছে 0.8, এটা উঠে গেল। বলো, তাহলে এখন আছে কত? 16 থেকে 3.2 কমে গেলে হচ্ছে তোমার 12.8। এতে এখন আছে 12.8, আর এখানে 0.8 উঠে গেল, কত হয়ে গেল? 3.2। বেশ,
টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই সেম কোয়ান্টিটি অফ লিকুইড বি, মানে জাস্ট লিকুইড বিটাই আবার 4 লিটার মিশিয়ে দিয়েছে, মানে 4 লিটার মিক্সার ছিল শুধু 4 লিটার বি মিশিয়ে দিয়েছে, তাহলে বিতে আরো 4 লিটার যুক্ত হয়ে গেল, তাহলে বিটা কত হয়ে গেল এখন 3 আর 4 7.2 হলো। বেশ, তাহলে বিতে হলো 7.2, এতে হলো 12.8। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ কোয়ান্টিটি অফ লিকুইড এ টু দ্যাট অফ লিকুইড বি ইন দ্য ফাইনাল মিক্সার। তাহলে ফাইনাল মিক্সারে দেখো এ কত আছে, এ ইস টু বি কত হবে, এ আছে কত 12.8, বি আছে কত 7. তাহলে কি দিয়ে কাটাকুটি যাচ্ছে বলো, এটা 12 দিয়ে যাচ্ছে না 8 দিয়ে যাচ্ছে, 8 16 108 আর 8 9 16:9, 8 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হবে সি, অপশন সি 16:9। ক্লিয়ার? না বুঝলে বলো, না বুঝলে বলবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। রেকর্ড হচ্ছে। বেশ, অনেক কোশ্চেন যান না, বলছে দ্য এভারেজ স্কোর অফ এ ব্যাটসম্যান আফটার হিজ 50th ইনিংস ইজ 46.4। 50টা ইনিংসের পর তার এভারেজ যে স্কোর সেটা কি দাঁড়িয়েছে 46.4। এভারেজ স্কোর দাঁড়িয়েছে কি 46.4, কটা ইনিংসের পর 50টা ইনিংসের পর। বেশ, আফটার 60 ইনিংস 60টা ইনিংসের পর হিজ এভারেজ স্কোর ইনক্রিজ 2.6। 60 ইনিংসের পর তার এভারেজ যেটা 46.4 ছিল তার থেকে 2.6 বেড়ে গেছে। বেশ, 46.4 থেকে 2.6 বাড়িয়ে দিলে কত করে হচ্ছে এখন এই মুহূর্তে, তাই 50টা ইনিংসের জন্য তার ছিল 46.4, আর 60টা ইনিংসের যদি এভারেজ করি তাহলে সেটা আসবে 46.4 প্লাস 2.6, মানে 47, 48, 49। বেশ হলো। হোয়াট ওয়াজ হিজ এভারেজ স্কোর ইন দ্য লাস্ট 10 ইনিংস, শেষ 10টা ইনিংসে তার এভারেজ স্কোর কত হবে। দেখো তুমি যদি একটু বুদ্ধিমান হও দেখেই বোঝা যাচ্ছে 62 হবে, যদি তুমি একটু বুদ্ধিমান হও, যদি না হও তাতে অসুবিধা নেই, আমরা ডিটেলস এক্সপ্লেনেশন করবো, ধীরে ধীরে বোঝাবো। দেখো এখানে আছে 46.4, এখানে সে খেলেছে কটা ইনিংস 50টা ইনিংস, মানে এই পার্টে সে খেলেছে কটা 50টা ইনিংস, এবং লাস্টের যে 10টা ইনিংস আমার এভারেজ বলেছে, মানে লাস্ট 10টা ইনিংস এভারেজ কতটা বলেছে। এই জিনিসটা কি আলটিমেটলি, এটা কত অ্যালিগেশন না, অ্যালিগেশন মানে কি এই প্রান্তে 50টা ইনিংসের এভারেজ, এই প্রান্তে 10টা ইনিংসের এভারেজ, এবং দুটো মিশিয়ে যেটা করবো সেটা হচ্ছে ওভারঅল এভারেজ, তাই তো। তার মানে এটা 50:10 যদি রেশিওতে ভেঙে দিই সেটা কি রেশিওতে ভাঙবে 5:1, তাই তো। তাহলে দেখো এই 46 থেকে 2.4 মানে 2.6 যদি 1 কে রিপ্রেজেন্ট করে তাহলে 5 কে রিপ্রেজেন্ট করবে কত, তুমি ব্যাক প্রসেসে বলো সেটা কত হবে 5 ইন্টু 2.6, তাই তো। তাই 5 দুগুণে 10, 5 6 30, 13 বেড়ে যাবে, তার মানে 13 বেড়ে গেলে কত হচ্ছে 49 প্লাস 13 মানে 62, তার মানে আমার অ্যান্সার হয়ে গেল 62। তার মানে সেই এভারেজ যেটা লাস্ট 10টা ইনিংস 62 রান করে এবং আগের ইনিংস গুলো 46.4 করে, তাহলে ওভারঅল দাঁড়াবে হচ্ছে 49। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 62, আমাদের অ্যান্সার কি হবে 62। জাস্ট ব্যাক ক্যালকুলেশন করলাম, অ্যালিগেশন কিচ্ছু খুব সহজ অঙ্ক দিয়েছি। চলো 24 দেখো, as a result of 25% hike in the price of rice per kg, a person able to purchase 6 kg less for rupees 1200 টাকায় 6 kg less পাই। What was the original price rice per kg? তাহলে তুমি বলো চিনির দাম কত পার্সেন্ট বেড়েছে 25%, আর এই কোশ্চেনটা আমার সব পরীক্ষাতে আসে। চিনির দাম 25% বাড়া মানে কি, আগে যদি চিনির কেজি 4 টাকা হতো তাহলে এখন সেই চিনির দাম 1 টাকা বেড়ে 5 টাকা হয়েছে। আগে যদি চিনির দাম 4 টাকা হতো তাহলে এখন চিনির দাম বেড়ে 5 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে একইভাবে বলো তো ব্যবহার কি হয়ে গেল, দেখো তো চিনির দাম যত বাড়বে ব্যবহার তত কম পাবে, ফলে এটা গেল প্রাইসের রেশিও হলো 4:5। তাহলে কোয়ান্টিটির রেশিও কি হবে, কোয়ান্টিটি রেশিও সবসময় কি হবে উল্টো হবে, আমরা জানি যদি বেশি টাকা করে কেজি হয় তাহলে আমি একই টাকায় কম মাল পাবো, যদি কম টাকা করে কেজি হয় তাহলে একই টাকায় বেশি মাল পাবো, তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যাবে 5:4। বেশ, তাহলে বলেছে আগে যে রেশিও পেতাম এখন তার থেকে 6 কেজি কম পাই, আগে 5 কেজি পেলে এখন 4 কেজি পাই, তাহলে এখন কম পাচ্ছি কত কেজি 1 কেজি। তাহলে আমরা যেটা 1 কেজি বলছি বইয়ে সেটাই বলছে ক কেজি 6 কেজি, তাহলে 1 মানে কত 6। বেশ, আমার প্রশ্নটা হচ্ছে যে অরিজিনাল প্রাইস পার কেজি কত,
তাহলে তুমি বলো তো দেখি যে এক মানেই মানে এক কাকে রিপ্রেজেন্ট করছে, 6 কেজিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমার অরিজিনাল প্রাইসে আমার হিসাব করতে গেলে কি করতে হবে? প্রাইস হিসাব করো যে ভাই 4 মানে কত, তাই তো? অরিজিনাল প্রাইস মানে কত? 4, তাই তো? এই ব্যাপার আছে, এটা কত টাকার মধ্যে পাচ্ছি আমরা? 1200 টাকায় পাচ্ছি। মানে আমরা এটা কিন্তু 1200 টাকায় পাচ্ছি, যেটা যে সে টাকার মধ্যে পাচ্ছি না, 1200 টাকায়। তাহলে আমি কোয়ান্টিটি হিসাব করতে পারি, এক মানে যদি 6 হয় তাহলে আগে পেতাম কত কেজি চাল? 5 কেজি চাল। তাহলে 5 মানে কত? 30। এটা আমার অরিজিনাল প্রাইস বার করতে হবে। তাই জন্য কিন্তু আমি অরিজিনাল কোয়ান্টিটি, দেখো এইটা কিন্তু কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি তুলনা হয়, প্রাইসের সাথে প্রাইসের তুলনা হবে। তো দেখো 1 কেজি, 1 হলো কোয়ান্টিটি, 6ও কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি 5 হলে এটাও কোয়ান্টিটিকেই নির্ধারণ করবো। তাহলে 1 মানে যদি 6 হয় তাহলে 5 মানে কত হবে? 5 6 30। তার মানে 30 কেজি মাল আমি আগে পেতাম, ঠিক আছে? এই 30 কেজি মালের দাম কত ছিল? 1200 টাকা। 1 কেজি মালের দাম কত ছিল? 1200 টাকায় যদি আমি 30 কেজি পাই তাই 1 কেজি মালের দাম কত ছিল? 1200 বাই 30, 40 টাকা। আগে 40 টাকা দাম ছিল, এখন 50 টাকা দাম হয়েছে। আর কিছুই নেই অঙ্কের মধ্যে, সহজ জিনিস, তাই তো? বেশ, তাহলে আমার অ্যান্সার কি হবে? 40 টাকা। ফুল কনসেপ্ট। চলো 25 কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট লেন্থ এক্স সাচ দ্যাট 3 পূর্ণ 1 2 অ্যান্ড 8 পূর্ণ 3 4 মিটার আর ইন্টিগ্রাল মাল্টিপল অফ এক্স। বেশ, মানে ইন্টিগ্রাল মাল্টিপল অফ এক্স মানে কি? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট লেন্থ অফ এক্স মানে 3.5 আর 8 পূর্ণ 3 4 মানে কত? 8.75। বলছে সব থেকে বড় মাপ কত হবে, মানে এক্স এর মাপ কত হবে যেটা ইন্টিগ্রাল মাপ হবে? ইন্টিগ্রাল মাল্টিপল অফ এক্স মানে কি বাবা? গসাগু। ইন্টিগ্রাল মাল্টিপল অফ এক্স মানে এখানে গসাগু বলতে চেয়েছে। মানে সব থেকে বড় গ্রেটেস্ট লেন্থ মানে এটা গসাগু জিনিস। মানে বড় বড় করে কি কি মাপ নিলে সব থেকে বড় কোন মাপ নেওয়া যেতে পারে যেটা 3.5 দিয়ে ভাগ যাবে আর 75 দিয়ে ভাগ যাবে? তো দেখো আমার 1.5 1.5 মিটার, 1.5 তো 3.5 দিয়ে ভাগ যায় না, মানে এটা হবে না। 1 পূর্ণ 1 3 মানে 1.33, 3.5 দিয়ে ভাগ যায় না, বাতিল। 1 পূর্ণ 1 4 মানে 1.75, 1.75 তো 3.5 দিয়ে ভাগ যায়, 1.75। ও সরি, 1 পূর্ণ 1 4, সরি 1 পূর্ণ 1 4 মানে 1.25, 1.25 তো 3 দিয়ে ভাগই যায় না, 3.5। তাহলে 1 পূর্ণ 3 4 এটাই আনসার, আর আমার বুঝে লাভ নেই। কেন 1.75 দেখো 3.5 দিয়েও ভাগ যায়, 1.75 আমার 8.75 দিয়েও ভাগ যায়। তাহলে গ্রেটেস্ট কি হবে? 1.75, বা কি হবে? অর আমরা এটাকে কি বলতে পারি? 1 পূর্ণ 3 4 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 পূর্ণ 3 4 মিটার। কনসিডার দ্য ফলোইং ডাটা। এই বলছে ফর হুইচ পিরিয়ড ওয়াজ দ্য ন্যাচারাল গ্রোথ রেট ম্যাক্সিমাম? কোনটার মধ্যে ন্যাচারাল গ্রোথ রেট ম্যাক্সিমাম? এখানে কিছু ইয়ার দেওয়া আছে, কিছু বার্থ রেট দেওয়া আছে, ডেথ রেট। তাহলে গ্রোথ রেট মানে কি? বার্থ রেট আর ডেথ রেটের বিয়োগফল, তাই তো? বার্থ কিভাবে হয়েছে, ডেথ কত পার্সেন্ট হয়েছে, তাহলে দুটো বিয়োগ করলে কি হবে? গ্রোথ কতটা হয়েছে, তাই তো? গ্রোথ কত হবে? তাহলে বলো 1911 1921-এর মধ্যে বার্থ রেট 48, গ্রোথ রেট 35.5। তাহলে আলটিমেটলি সরি, বার্থ 48.1 জন জন্মেছে, মরেছে 35.5 জন, তাহলে গ্রোথ হলো কত? 13 পয়েন্ট সামথিং, তাই তো? এটা 13 পয়েন্ট সামথিং দেখে বোঝা যাচ্ছে। তারপরটা দেখো 1911 1941 51 1941 39 27 12 পয়েন্ট, মানে মোটামুটি 12-র কাছাকাছি। তাহলে এটা তো হতেই পারে না, বাতিল, এটাও বাতিল। 61 71 61 আর 71 দেখো 47.1 থেকে 18.9, আর 71 81 দেখো 37.1 থেকে 14.8। তো দুটোকে যদি বিয়োগ করো কোনটা বেশি হচ্ছে? দেখো এখানে তো অনেক বেশি হচ্ছে, দেখেই বুঝতে পারছো। 18 41 14 37 মানে প্রায় 20 22 23 ডিফারেন্স, সেখানে এইগুলো তো হতেই পারে না। তাহলে দেখো এইখানে দেখো 37 থেকে 41 4 কমেছে, এখানে 18 থেকে 14 কমেছে 4, মানে একই ডিফারেন্স। বাট এখানে 1 থেকে 1 আছে, এখানে 9 থেকে 8 আছে। তার মানে কোথায় বেশি হচ্ছে? কোথায় বেশিটা হচ্ছে? নিশ্চয়ই এইখানে বেশি হচ্ছে 14.8-এ। কারণ 1 থেকে 9 বাদ দিলে যেটা হবে, 1 থেকে 8 বাদ দিলে বেশি মাল আসবে, তাই তো? তাহলে আমার এক্ষেত্রে অ্যান্সার কি হবে? 1971 টু 1981, বা তুমি বিয়োগ করে করে দেখতে পারো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। চলো তারপরে কোশ্চেন কি আছে? দ্য রেকারিং ডেসিমেল রিপ্রেজেন্ট টু 1.272727 ইজ ইকুইভ্যালেন্ট। রেকারিং ডেসিমেলের অঙ্ক তো তোমাদের আমি ক্লাসে এর আগেও করিয়ে দিয়েছি, বহুবার করিয়েছি। দেখো ম্যাথ স্পেশাল ব্যাচে কিন্তু আমি এই ধরনের অঙ্ক প্রচুর করিয়েছি, যা ইউপিএসসি দিয়েছে। মানে ইউপিএসসি খুব হাই লেভেলের পরীক্ষা নয় ফর ম্যাথ, জিকের জন্য খুব ভালো দুর্দান্ত লেভেলের পরীক্ষা, এশিয়ার অন্যতম বেস্ট পরীক্ষা, কিন্তু ম্যাথ খুব ইজি আসে এখানে।
তো তাই জন্য এমন কোনো অঙ্ক থাকবে না যা খুব হাই লেভেলের চিন্তা থাকবে। তো যারা ধরো আমার কাছে যে করেছো তারা তো একবারে অ্যান্সার বলে দেবে, যারা করোনি তারা ধরো আমি ডিটেলস ভেঙে ভেঙে তোমাদের বলি। ধরো আমি এক্স ধরলাম, আচ্ছা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে দেয় জানো তো, 1.27 এর পৌনপুন, কারণ 27 বারবার আসে। তো এক্স কে আমি ধরো 0.2727 এটাকে এক্স ধরলাম, মানে কি কেন করলাম, যে 0.2727টা তো বারে আছে, তাই তাকে আমি আলাদা করলাম। তো আমি যদি এটাকে 100x করি তাহলে একটা ঘটনা ঘটে গেল, দেখো 27.2727 চলছে। তোমার মনে হতে পারে স্যার এতে সুবিধা কি হলো, তুমি তো এটা আমরা অনেকেই জানি, অনেকে না সবাই জানি যে 3.5 মানে কিন্তু 3 প্লাস 0.5 অর্থাৎ প্লাস হয়ে যায়। 4.92 মানে কি 4 প্লাস 0.9, এটাকে এইভাবে ভাঙাই যায়। তো সেই রকম ভাবেই এটাকে আমি এভাবে ভাঙতে পারি যে দেখো 100x ইকুয়াল টু 27 প্লাস 0.272727, যেটাকে রিপ্রেজেন্ট করছে কাকে, এক্স। তাই তো 100x এদিকে দিয়ে চলে গেলে কি আসবে 99x ইকুয়াল টু কি আসবে 27, দেন এক্স কি আসবে 27/99। তো কাটাকুটি করলে কি আসছে দেখো 9 জায়গাটা 3/11, বাট এক্স তো এসছে 0.2727, আমাকে বার করতে হবে 1.2727। তাহলে এটার সাথে বোথ সাইডে কি করে দেবো, আমি যোগ করে দেবো 1 প্লাস এক্স, তাহলে এদিকেও 1 প্লাস এক্স করে দিই, তাহলে দেখো 1.272727 চলে আসবে। আর এখানে যদি এক যোগ করি তাহলে 11কে 11 আর 3 14/11, তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কি আসবে 14/11। ডিটেলস এক্সপ্লেনেশন করলাম। আর যারা আগেই পড়ে তারা তো ডাইরেক্ট করবে যে 27/99 প্লাসে হয়, এটা তো যারা আমার কাছে আগে থেকে পড়ো তারা তো ডাইরেক্ট করে দেবে, আর যারা করতে পারবে না তাদের জন্য আমি এই ব্যবস্থা করেছি। চলো পরে বসে বলছে হুইচ ইজ দ্য লিস্ট 4 ডিজিট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 2 3 4 5 6 লিভস দ্য রিমাইন্ডার অফ 2 ইন ইচ কেস, মানে কোন সংখ্যাটা যেটা 3 4 5 6 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তার মানে এই সংখ্যা থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই, এই সংখ্যা থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে সেটা 3 4 5 6 সবকিছু দিয়ে ভাগ যাবে, তাই তো। তাহলে বলো 1012 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি আসছে 1010, 1010 কি 3 দিয়ে ভাগ যায়, 1 আর 1 যোগ করলে 2, 3 দিয়ে ভাগ যায় না, এটা বাদ। 1022 যদি নিই তাহলে 1022 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে 1020। আজ 1020 তো 2 আগে 3 দিয়ে ভাগ যায়, 20 মানে 4 দিয়ে ভাগ যায়, 20 মানে 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়ে কি যাবে, হ্যাঁ 2 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, 6 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে সমস্ত কিছু দিয়ে ভাগ যাচ্ছে, 1000 করে ছোট সংখ্যা এগুলোতে আর নেই, তাহলে বুঝে লাভ নেই, আমাদের অ্যান্সার কি হবে 1022, এটা অ্যান্সার। ক্লিয়ার? তুমি এলসিএম করেও করতে পারো, তোমার খুশি, আমি অপশন টেস্ট করে দিলাম। তারপর দেখো ইন অ্যাডাল্ট পপুলেশন অফ এ সিটি 40% অফ মেন অ্যান্ড 30% অফ দ্য ওমেন আর ম্যারিড, মানে যতগুলো ছেলে আছে তাদের মধ্যে 40% ছেলে বিয়ে করেছে, আর যতগুলো মেয়ে আছে সেই মেয়েদের মধ্যে 30% ম্যারিড। ভালো কথা। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড অ্যাডাল্ট পপুলেশন ইফ নো ম্যান ম্যারিজ মোর দ্যান ওয়ান ওম্যান অ্যান্ড নো ম্যান ম্যারিজ মোর দ্যান ওয়ান ম্যান অ্যান্ড দেয়ার আর নো উইডোস অর উইডোস, মানে কোন রকম ছেলে বিধবা নেই, মেয়ে বিধবা নেই, তারপরে কোনো একজন লোক দুজনকে বিয়ে করেনি, বা একটা মহিলা দুটো স্বামী নেই, কিচ্ছু নেই, তাতেও ম্যানদের মধ্যে 40% এবং পুরুষ মহিলাদের মধ্যে 30% বিবাহিত। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, তাই তো। তাহলে আমি 30% আর 40%-এর এলসিএম করি, তাহলে আমার হয়তো বুঝতে সুবিধা হবে কোথাও না কোথাও। বা এরকমও করতে পারি, এবং যেখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, একটা মেয়ে যদি একটা ছেলেকে বিবাহিত করে তাহলে টোটাল যতগুলো ছেলে বিয়ে করেছে আর টোটাল যতগুলো মেয়ে বিয়ে করেছে এই মার্ক কি হবে, সমান হবে। আমরা এসআই করতে গিয়ে কনসেপ্ট পড়েছি, আমরা পার্সেন্টেজে এই কনসেপ্ট পড়েছি, আমরা কোথায় এই কনসেপ্ট পড়েছি, আরো ভালো করে পড়েছি প্রফিট লসে পড়েছি এই কনসেপ্ট, তাহলে সেই কনসেপ্ট এখানেই কাজে লাগাতে পারি। 40% অফ ম্যান ম্যান, তাহলে ধরে নিলাম ম্যান আছে 30 জন, ম্যান আছে 30 জন, কারণ দেখো 30-এর 40% করলে 12টা ম্যান বিবাহিত, আর ওম্যানের 30% ম্যারিড, তাহলে ওম্যান যদি আমি ধরে নিই 40, তাই তো, ওম্যান যদি ধরে নিই আমি 40, তার 30%, তার 30% মানে কি 40-এর 30% মানে কত 12টা ম্যারিড। দেখো তাহলে 12টাও ছেলে ম্যারিড, 12টাও মেয়ে ম্যারিড, মানে একটা ছেলের এগেনস্টে একটা করে মেয়ে, 12টা ছেলের এগেনস্টে যদি 12টা মেয়ে হয় তাহলে একটা ছেলের এগেনস্টে একটা করে মেয়ে, বেশ হয়ে গেল। কেউ কাউকে দুবার করে বিয়ে করতে হলো না, কিছুই করতে হলো না।
প্রশ্নটা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড অ্যাডাল্ট পপুলেশন, তাহলে ম্যারিড অ্যাডাল্ট পপুলেশন কত হবে? তাহলে ম্যারিড কত আছে? 12টা ছেলে মেয়ে, 12টা মেয়ে, টোটাল ছেলে বা মেয়ে বিবাহিত 24 জন। কতজনের মধ্যে? টোটাল অ্যাডাল্ট পপুলেশন কতজন? 30টা পুরুষ, 40টা মহিলা। তাহলে 30 40 70-এর মধ্যে, 70-এর মধ্যে কি 24 জন বিবাহিত, পার্সেন্টেজ মানে কি ইনটু 100%। এটা 0 কেটে দাও, 240/7, 240/7 করলে কত হয়? 3 7 21, 30, 28 পূর্ণ 2/7। তাহলে আছে কি আছে? 34 পূর্ণ 2/7% আছে অপশানে, আছে 34 পূর্ণ 2/7%। এবং এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। কোনো কারো সমস্যা? বিন্দু মাত্র সমস্যা কি? বিন্দু মাত্র সমস্যা হলে বলবে। চলো পরের কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 51 ইন্টু 27 ইন্টু 35 ইন্টু 62 ইন্টু 75 ডিভাইডেড বাই 100। 100 দিয়ে পুরো বিষয়টাকে ভাগ করলে কত আমার কি থাকবে? রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডার থিওরেম ক্লাস ভালো করে দেখে না, সব করে দিয়েছে সব জিনিস আমি, কোনো নতুনত্ব কিছু নেই অঙ্কের মধ্যে। দেখো 51, 27, 35, 62 আর 75, একে যদি আমি 100 দিয়ে ভাগ করি রিমাইন্ডার কত হবে? তোমাকে শিখিয়েছিলাম না যে ভাগ রিমাইন্ডার করার সময় কি করবে? কাটাকুটি করবে। আগে কাটাকুটি করে ছোট করে নেবে। তাহলে 25 দিয়ে যাচ্ছে, 3 25 75, 4 25 কত হচ্ছে আমার? 3 25 75 দিয়ে গেল, আর 4 25 100। বেশ, এটা দেখো আবার 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে 2, এখানে কাটছে কত? 31, তাই তো? তার মানে কতবার কাটলাম? একবার দেখো 25 দিয়ে কেটেছি, একবার কেটেছি 25 দিয়ে কেটেছি, আর একবার আমি 2 দিয়ে কেটেছি। তাহলে কেটেছি দুবার। মানে লাস্টে যখন আমি রিমাইন্ডার করবো, এইখান থেকে যা রিমাইন্ডার আসবে তার সাথে 25 গুণ করবো। তোমরা দেখো এবার দেখো 2 দিয়ে 51 রিমাইন্ডারে করলে 1, 2কে 27 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, 2কে 35 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, 2কে 31 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, 2কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1। তার মানে তুমি যাই গুণ করো না কেন এই রিমাইন্ডার একই আসছে। এবং আগে থেকে আমি গুণ করে রেখেছি কত? 25 ইন্টু 2। টোটাল রিমাইন্ডার কত হবে? 1 ইন্টু 25 ইন্টু 2। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কত? 50। তার মানে এই ক্ষেত্রে আমার রিকোয়ার্ড অ্যান্সার কত হবে? 50। তার মানে এই ক্ষেত্রে টোটাল জিনিসটার 100 দিয়ে ভাগ করলে আমার রিকোয়ার্ড অ্যান্সার কত হবে? 50 বা 50। চলো পরের প্রশ্ন। বলতে দেখো এ সাম 2500 ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং এক্স ওয়াই জেড ইন দ্য রেশিও 1/2, 3/4, 5/6। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ম্যাক্সিমাম শেয়ার অ্যান্ড মিনিমাম শেয়ার? ম্যাক্সিমাম শেয়ার আর মিনিমাম শেয়ারের ডিফারেন্স কত হবে? দেখো রেশিও গুলো কি আছে? 1:2, 3:4 আর 5:6। তো এটাকে সহজ ইকুয়েশনে করি, মানে সহজ বাংলা ইকুয়েশনে নিয়ে আসি। তো দেখো এখানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 6। তাহলে 2, 4, 6 এর এলসিএম করলে কত হবে? 2, 4, 6 এর এলসিএম করলে কত হবে? এলসিএম হবে কত? 12। মানে 12 দিয়ে যদি আমি উপরে গুণ করি সবগুলোকেই, তাহলে দেখো ফ্র্যাকশন পার্টটা কেটে যাবে, তাই তো? তাহলে 12/2 করলে কত আসছে? 6। 12/4 মানে 3, 3 ইন্টু 3 মানে কত? 9। 12/6 মানে কত? 2, 2 ইন্টু 5 মানে কত? 10। তাহলে কি রেশিওতে ভাঙবে? 6:9:10। বেশ, টোটাল টাকাটা কত বলেছে? 2500। আর আমাদের টোটাল টাকা কত আসছে? 6 আর 9 15 আর 10 25। তাহলে আমাদের যেটা আসছে 25, সেটাই বইয়ে বলেছে কত? 2500। তার মানে 25 মানেই কত? 25 মানেই হচ্ছে 2500। ক্লিয়ার? এইবার বলেছে ম্যাক্সিমাম শেয়ার আর মিনিমাম শেয়ারের ডিফারেন্স বার করব। ম্যাক্সিমাম শেয়ার কত? 10, মিনিমাম শেয়ার কত ভাই? 6। তাহলে ডিফারেন্স কত? 4। তাহলে 25 মানে যদি 2500 হয়, তাহলে 4 মানে কি হবে? 4 মানে 400 হবে। যদি এটাই বোঝা যাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে? 400 রুপিস। কোন কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কোন জটিলতা কিছু আছে? কিচ্ছু, সহজ জিনিস। পরে কোশ্চেন দেখো, বলছে ফর হোয়াট ভ্যালু অফ n দ্য সাম অফ ডিজিট ইন দ্য নাম্বার 10⁻n প্লাস 1 is 2। মানে n এর জায়গায় তুমি কত বসালে, n এর জায়গায় তুমি কত বসালে, যেটা 10⁻n প্লাস 1, যার সাম অফ ডিজিট যদি করো তাহলে সেটা 2 হবে। অর্থাৎ তুমি n এর জায়গায় যদি 0 বসাও, দেখো এখানে অপশন আছে, n এর জায়গায় 0 বসাতে পারো, এনি হোল নাম্বার বসাতে পারো, এনি পজিটিভ ইন্টিজার n বসাতে পারো, বা রিয়েল নাম্বার বসাতে পারো। তাহলে আমি 0, 1, 2, 3, 4 বসাতে থাকি, দেখি কি হয়। n এর জায়গায় যদি 0 বসাই, তাহলে দেখো 10⁻n মানে 10⁻0 প্লাস 1, তাহলে 10 প্লাস 1 মানে কত? 11।
11 যদি সাম অফ ডিজিট করি 1 প্লাস 1 2, তাহলে ঠিকই আছে, n ইজ ইকুয়াল টু 0 এটা হতে পারে। হোল নাম্বার, আর হোল নাম্বারের জন্য দেখি n ইকুয়াল 1 করে দেখি। 1 করলে কি হচ্ছে দেখো, 10 টু দি পাওয়ার 1 প্লাস 1 করলে কত, 10 এর 10, এই সরি 10 টু দি পাওয়ার 0 মানে তো 1, সরি 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 10 টু দি পাওয়ার 0 মানে তো 1, 1 প্লাস 1 করলে 2, ঠিক আছে, 1 প্লাস 1 করলে 2, এটা ঠিক আছে, সরি আমারই ভুল হয়েছে। আর 10 টু দি পাওয়ার 1 মানে কত হবে, 10 প্লাস 1 করলে কত আসছে 11। 11 কে যদি সাম অফ ডিজিট করি তাহলে 1 প্লাস 1 হচ্ছে 10 স্কোয়ার প্লাস 1 করে দেখি n এর জায়গায় 2 বসিয়ে, তাহলে কত হচ্ছে 101। তাহলে এর সাম অফ ডিজিট কত আসবে, 1 প্লাস 0 প্লাস 1, তার মানে কত আসছে 2। তার মানে একটা জিনিস খুব ক্লিয়ার, সব ক্ষেত্রে আমার আছে 2, যেটা বলেছে 2 হবে। তাহলে n এর মান কিসের জন্য হচ্ছে, 0 1 2 ডট 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 সব। তাহলে দেখো এনি পজিটিভ ইন্টিজার অফ n অনলি, এটা হবে না কেন, 0 কিন্তু পজিটিভ ইন্টিজার নয়, এটা আমরা শিখিয়েছিলাম, 0 কিন্তু পজিটিভ ইন্টিজার নয়, তাহলে হবে না। 0 জন্য তো কাজ হচ্ছে, এনি রিয়েল নাম্বার, এটা তো হওয়ার চান্সই নেই, কারণ এনি রিয়েল নাম্বার বলতে গেলে 1/3, এটাও তো একটা রিয়েল নাম্বার। তো 10 টু দি পাওয়ার 1/3 যদি করি প্লাস 1 যদি করি, সেটা তো 2 হচ্ছে না, বাতিল। n 0 অনলি, এটাও হবে না কেন, 0 অনলি কেন, 1 2 এর ক্ষেত্রে তো কাজ হচ্ছে, তার মানে একমাত্র পসিবল কি আছে, এনি হোল নাম্বার অফ n। আর হোল নাম্বারের কনসেপ্ট তো আমরা নাম্বার সিস্টেমের ক্লাস 1 শিখিয়ে দিয়েছি। হোল নাম্বার মানে কি, যে সংখ্যাগুলোকে, যে সংখ্যা 0 আছে 1ও আছে 2 আছে 3 আছে, মানে 0 থেকে শুরু করে সব পরপর নাম্বারগুলো, মানে 0 প্লাস পজিটিভ ইন্টিজার করলে যেটা আছে সেটা আসে হোল নাম্বার। তাহলে হোল নাম্বারের মধ্যে কিন্তু 0টা ইনক্লুডেড, সুতরাং আমি বলতেই পারি যে 0 ইনক্লুডেড, অন্যান্য পজিটিভ ইন্টিজার ইনক্লুডেড, তার মানে সবই ইনক্লুডেড, এবং এই সিরিজটাকে কি বলে, হোল নাম্বারের সিরিজ। তাহলে হোল নাম্বারের এক্ষেত্রে হবে আমার অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে, এক্ষেত্রে আমার অপশন হবে বি, মানে এটা অ্যান্সার। ক্লিয়ার? চলো 33 কি বলছে দেখো, ইন এ ক্লাস দেয়ার আর 3 গ্রুপস A, B and C, if one of students from group A and 2 students from group B are shifted to group C, then what happens to the average weight of the students? আচ্ছা বাবা, A B C তে আছে, তো A তে যা আছে, B তে ধরো কিছু আছে, C তে কিছু আছে। এভারেজ ওয়েট মানে কি, টোটাল নাম্বার অফ A প্লাস টোটাল নাম্বার অফ B প্লাস টোটাল নাম্বার অফ C ডিভাইডেড বাই টোটাল নাম্বার। মানে A তে কত, A টোটাল ওয়েট, A টোটাল ওয়েট, A টোটাল ওয়েট প্লাস B এর টোটাল ওয়েট প্লাস C এর টোটাল ওয়েট হলো বাই কতগুলো নাম্বার আছে ABC টোটাল নাম্বার। এবার বলছে A থেকে একটা স্টুডেন্ট আর B থেকে দুটো স্টুডেন্ট যদি C গ্রুপে যায়ও, তুমি খুব ভালো করে বোঝো, ধরো তোমাদের A গ্রুপে আছে যা মাল আছে, B তে কিছু আছে, C তে কিছু আছে, এর একটা মাল সি তে চলে গেল, বি এর দুটো মাল সি তে চলে গেল, তাতে কি টোটাল এবিসি মিলে ওয়েটের কোনো চেঞ্জ হলো? এক গ্রুপ থেকে এক গ্রুপে গেল, মানে ধরো তুমি একটা ঘরে ধরো 40 জন বসে আছে, ঠিক আছে, ঠান্ডা মাথায় বুঝবে। এবার প্রথম বেঞ্চ থেকে দুজনের বদলে একজন পরের বেঞ্চে চলে গেল, তাহলে ওভারঅলটার কি কোনো পরিবর্তন এলো? ওভারঅলে কি কোনো পরিবর্তন এলো? ধরো একটা ঘরে 100 জন, একটা সিনেমা হলে 100 জন বসে, ঠিক আছে, এইবার প্রথম বেঞ্চ থেকে এসে 3 নম্বর বেঞ্চে এলো, 10 নম্বর বেঞ্চ থেকে 7 নম্বর বেঞ্চে এলো, 20 নম্বর বেঞ্চ থেকে 14 নম্বর বেঞ্চে গেল, যতই যাক টোটালটার মধ্যে আমি টোটাল এভারেজ করব, পুরো টোটাল সিনেমার এভারেজ করব, তখন কি কোনো পরিবর্তন হবে? টোটালের মধ্যে কি কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কারণ শুধুমাত্র তারা নিজেদের জায়গা অদল বদল করেছে, কিন্তু টোটালে কোনো পরিবর্তন হয়নি। মানে নো ইনক্রিজও হবে না, ডিক্রিজও হবে না, নো ক্যালকুলেশন, ইনসাফিসিয়েন্ট ডাটা তো নয়, সেটা তো হবেই না, ইট রিমেইনস দ্য সেম, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তুমি জায়গা এদিক ওদিক করতে পারো, কিন্তু টোটাল যে মাল বা টোটাল সংখ্যা এটা চেঞ্জ হয়নি। এরকম যদি বলতো যে এ থেকে দুজন বেরিয়ে গেল, বি থেকে একজন বেরিয়ে গেল, তারা সি তে জয়েন করেনি, মাঠ থেকেই বেরিয়ে গেছে, তাহলে কোনো চেঞ্জ হতে পারতো, কিন্তু কেউ বেরিয়ে যায়, ওই মাঠের মধ্যে সবাই আছে, খালি জায়গার পরিবর্তন করেছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, আর টোটাল তো আমি এবিসি যোগ করেই করবো, তো আলটিমেটলি কোনো পরিবর্তন হবে না। তাহলে অ্যান্সার কি হবে, ইট রিমেইনস দ্য সেম। এবারে দেখো, হাউ মেনি ডিফারেন্ট সাম ক্যান বি ফর্মড উইথ দ্য ডিনোমিনেশন রুপিস 50, 100, 200, 500, 2000, টেকিং অ্যাট লিস্ট 3 ডিনোমিনেশন অ্যাট এ টাইম। তাহলে 50, 100, 500, 200, 500, 2000 দিয়ে কত রকম ভাবে, হাউ মেনি ডিফারেন্ট সাম ক্যান বি ফর্ম, কত রকম ভাবে তৈরি করা সম্ভব যে অ্যাটলিস্ট 3 ডোমিনেশন একসাথে নেওয়া নিতে হবে, মানে 50, 100, 200 কে একবার নিতে হবে, ধরো 50, 100, 500 একবার নিলাম, 50, 100, 2000 একবার নিলাম,
50, 200, 500 একবার নিলাম, এরকম করে 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 কত রকম ভাবে হতে পারে আমরা দেখেই বুঝতে পারছি, তাই তো? তাহলে কিরকম প্রবাবিলিটি তৈরি হচ্ছে? 5 আর এখানে 3 রকম প্রবাবিলিটি, তার মানে প্রবাবিলিটি তৈরি হবে 3 5 15 রকম, যার থেকে এখানে এক রকম প্রবাবিলিটি কমে যাবে, তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার কি হবে? 14 রকম প্রবাবিলিটি তৈরি হবে। তাহলে অ্যান্সার কি হবে? সি 14, তাই তো? চলো, বলছে হাউ মেনি ডিফারেন্ট সাম ক্যান বি ফর্ম উইথ দ্য ডিনোমিনেশন রুপিস 50, 100, 200, 500, 2000 টেকিং অ্যাট লিস্ট 3 ডমিনেশন অ্যাট এ টাইম। তার মানে এটা দেখো একটা কম্বিনেশন, কত রকম কম্বিনেশনে তুমি সাজাতে পারবে, যাতে এই 5টা মালকে দিয়ে কত রকম কম্বিনেশন সাজাতে হবে যাতে মিনিমাম 3টে করে কম্বিনেশন একটা টাইমে পড়ে। তাহলে আমি আলটিমেটলি কি করবো? 5C3, তাই তো? তাহলে এটা কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি আসবে? 5 - 3 2 ফ্যাক্টোরিয়াল, আর ইন্টু কি পড়ে থাকবে? 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেলে কত আসবে? 4 5 20/2, তার মানে 10 হবে আমার অ্যান্সার। 10 রকম ভাবে আমি জিনিসটা কিন্তু সাজাতে পারবো। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং দ্য ফলোইং? এদের মধ্যে লার্জেস্ট নাম্বার কত? বলছে দেখো 1/2⁻6, সেটা করলে কি হয়? দেখো এই টু দি পাওয়ারের কনসেপ্ট আসছে কি? টু দি পাওয়ারের কনসেপ্ট আসছে এরকম যে এই -6 মানে ধরো তুমি x⁻−a, এটা মানে কিন্তু 1/x⁻। আবার তোমার যদি বলে 1/x⁻−a, তাহলে মাইনাস মানে এটাকে উল্টে দিচ্ছে, তাহলে x কে যেমন উল্টে দিচ্ছে 1/x এ, 1/x কে উল্টে দিলে হয়ে যাবে x⁻, তাই তো? x⁻a হবে। তাহলে সেই রকমই 1/2⁻6 মানে 2⁻6, 2⁻6 মানে কত হচ্ছে? 64, তাই তো? তারপর আসছে দেখো 4 কিউব করলেও আসছে 64, তারপর আসবে দেখো 3⁴, 3⁴ মানে আসছে 81, তারপর আসছে 6² মানে 36। তাহলে সব থেকে বড় কে বলেছে? লার্জেস্ট নাম্বার কে বলেছে? লার্জেস্ট নাম্বার কিন্তু 81, অর্থাৎ 3⁴, অর্থাৎ 1/3⁻⁻4। তাহলে অ্যান্সার কি হবে? তারপরে কোশ্চেন ও আর নেই। তাহলে আমরা আজকে কি করলাম? আমরা ইউপিএসসি, আমরা কি করলাম? আমরা ইউপিএসসি 2020 যে পেপার 2 আছে আমাদের, যে পেপার 2 এবং যা আমরা পরীক্ষা দিয়েছি 4 অক্টোবর, ঠিক আছে তো 2020, তার যে ম্যাথামেটিক্স 35টা, পেপার 2 তে যে 80টা কোশ্চেন আছে আমরা প্রত্যেকেই জানি 80টা কোশ্চেন আছে, তার মধ্যে যে 35টা কোশ্চেন আছে ম্যাথ থেকে, সেই 35টা ম্যাথের কোশ্চেন আমরা সলভ করে দিলাম। 35টা ম্যাথের কোশ্চেন আমরা সলভ করলাম। যারা পরীক্ষা দিয়েছো, ইউপিএসসি সবাই পরীক্ষা দেয় না আমি জানি এটা, যারা পরীক্ষা দিয়েছো তারা তোমাদের অ্যান্সার মিলিয়ে নাও, ঠিক আছে? যে তোমাদের কতটা কি ঠিক হলো, কতটা কি ভুল হলো। যেহেতু এটা কোয়ালিফাইং নেচার, তাই জন্য তুমি যদি শুধু 35টা ম্যাথ করে দিয়ে আসতে পারো তাহলে তুমি এমনি কোয়ালিফাই হয়ে যাচ্ছ, তাই তো? সুতরাং এটা নিয়ে কোনো আহামরি ভাবনা চিন্তার কারণ নেই, কারণ যতক্ষণ আমি চেষ্টা করছি পড়ানোর জন্য তোমাদের অনলাইনে যতটা বাড়তে সাপোর্ট দেওয়ার আমি যেন চেষ্টা করছি এবং সাপোর্ট দিচ্ছি তোমাদের। আজকে এটুকুই থাকুক, দেখা হবে তোমাদের সাথে আগামী দিন অন্য কোনো পরীক্ষার ভিডিও নিয়ে আগামী দিন। টিল দেন, টাটা।